তোমাদের কোশ্চেন গুলো ফার্স্টে আস্ক করো, কি কি কোশ্চেন আছে। তোমাদের যার যে স্যার কোশ্চেন গুলো আছে, হ্যাঁ বলো। স্যার আরএমএস সম্পর্কে পুরো আর একটু যদি করে দিতেন, সামারি আর কি। আর সামারি, হ্যাঁ দেখো, আর এম এস হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। তো আমরা দেখো, রুট মিন স্কোয়ার স্পিড আসলে কি এবং কেন নেওয়া হয় এবং কিভাবে নেওয়া হয় এই বিষয়টা জানতে হবে। মনে করো তোমাদের ক্লাসে তোমরা 40 জন স্টুডেন্ট আছো। এখন আমি যদি বলি যে তোমাদের পারফরমেন্স কেমন, অ্যাজ ফর এক্সাম্পল তোমার ডিরেক্টর আমাকে আজ করলো যে ফিজিক্স 2 এর সেকশন সি, এই সেকশনের পারফরমেন্স কেমন, আমি কি তখন এক একজনের নাম বলা শুরু করব এবং তার রেজাল্ট বলা শুরু করব যে ইয়াসির আরাফাত তার রেজাল্ট এরকম, সাইফা এর রেজাল্ট এমন, তারিফুল ইসলাম তার রেজাল্ট এরকম, সাফাত এরকম তো আর বলবো না। তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে তাদের অ্যাভারেজ মার্ক বা অ্যাভারেজ গ্রেড দিস, তাই তো বলবো নাকি? বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার, জি স্যার। তো এখন আমার যখন একটা কন্টেইনার আছে, মনে করো একটা গ্যাস সিলিন্ডার, তোমরা বাসায় তো অনেকে এলপিজি ইউজ করো, লিকুইড প্রেসারাইজড গ্যাস, ওর মধ্যে গ্যাস থাকে যেটা বার্ন করে তোমরা রান্না বান্না করো। অনেক জায়গায় আসো, যারা একটু গ্রামের দিকে এখন গিয়েছো তারা আরো বুঝতে পারতেছো, ওখানে এলপিজি ছাড়া অনেকের ক্ষেত্রে কানেকশনই নাই, গ্যাস কানেকশন। তো ওই যে দেখো ওই কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুল আছে। এখন আমি যদি বলি এর ভিতরে যতগুলা গ্যাস মলিকুল আছে, এই গ্যাস মলিকুল গুলার এনার্জি কত, তখন তুমি বলবা হ্যাঁ এই কণার এত এনার্জি, ওই কণার এত এনার্জি, ওই এই কণার অত, এই কণার এত, সেভাবে কি বলা সম্ভব? না স্যার। সম্ভব না। তাহলে ওখানে কি করতে হয়, যখন আমরা তার স্পিডটাকে কনসিডার করব বা তার এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি যখন কনসিডার করতে যাব, তখন বিষয়টা হবে আমাদেরকে নিতে হবে ওই মলিকুল গুলা, যতগুলা মলিকুল আছে সবগুলা মলিকুলের স্পিডকে কনসিডার করে আমাদের একটা রুট স্কোয়ার স্পিড নিতে হয়। রুট স্কোয়ার স্পিডের মাধ্যমে আমরা তার এভারেজ ভ্যালুটা কাউন্ট করতে পারি বা এভারেজ ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি তোমাদের মার্কস এর এভারেজ বলতে পারি যে সাপোজ তোমরা কুইজ অনে 20-র মধ্যে এভারেজ আসছে 13.6, এটা কিন্তু তোমাদের এভারেজ মার্ক। এটা দিয়ে তোমাদের ক্লাসের পারফরমেন্স বোঝা যায়। তো একইভাবে গ্যাসের মলিকুল গুলার আমি এনার্জি বা তার কাইনেটিক এনার্জি কত, সেটা আমি কিসের মাধ্যমে বলতে পারবো? আমি যদি ওই গ্যাসের মলিকুলের রুট মিন স্কোয়ার স্পিড নেই তাহলে তার মাধ্যমে বলতে পারবো। এখন রুট মিন স্কোয়ার স্পিড নেওয়ার সিস্টেম কি, যে যতগুলো গ্যাস মলিকুল আছে প্রতিটা গ্যাস মলিকুলের স্পিড সেটা C1 C2 C3 এভাবে ডট 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 Cn আকারে নিতে হবে, নিয়ে তাদের আবার স্কোয়ার করতে হবে, করে তাকে নাম্বার দিয়ে ডিভাইডেড করতে হবে, এন দ্বারা ডিভাইডেড করতে হবে, গড়। হ্যাঁ, আরএমএস মানে হচ্ছে বর্গমূলের গড় বর্গবেগ, গড় নিতে হবে। গড় কিভাবে নেওয়া হয়, সবগুলা মলিকুলের বা সবগুলা গ্যাসের কণার স্পিড কে যোগ করে তোমার গ্যাসের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি এন সংখ্যক গ্যাস কণা থাকে তাহলে এন দ্বারা ডিভাইডেড করবে এবং তারপরে সেটাকে রুট করবা। রুট করার মাধ্যমে যে রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার এভাবে ডট 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 Cn স্কোয়ার ডিভাইডেড বাই এন। তো রুট করলেই যা হবে সেটাই হবে বর্গমূলের গড় বর্গবেগ বা রুট মিন স্কোয়ার স্পিড। এর সাথে এই রুট মিন স্কোয়ার স্পিডের সাথে হচ্ছে তোমার কি রিলেটেড, ওয়ার্ক ডান বা তোমার ইন্টারনাল এনার্জি বা তোমার এভারেজ কাইনেটিক এনার্জি, এই বিষয়গুলো রিলেটেড। এখন কি বিষয়টা বুঝতে পেরেছো শিহাব সারাত? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। অন্যরা অন্যরা সবাই মিন স্কোয়ার স্পিডের বিষয়টা বুঝতে পেরেছো ক্লিয়ারলি? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, অন্য স্যার, এখন করো একটা ইকুয়েশনটা বুঝতে পারিনি ক্লিয়ার। ইকুয়েশনটা যেটা বলেছি, ইকুয়েশনটা হচ্ছে রুট থাকবে, কি থাকবে, আমি রুট মিন স্কোয়ার স্পিড নিব আরএমএস, আরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার C1 স্কোয়ার, মানে হচ্ছে প্রথম কণার স্পিড তার স্কোয়ার, প্লাস C2 স্কোয়ার, মানে হচ্ছে দ্বিতীয় কণা স্পিড তার স্কোয়ার, প্লাস C3 স্কোয়ার, তৃতীয় কণা তার যে স্পিড তার স্কোয়ার, প্লাস ডট 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 ডট, মনে করো বিলিয়নস আছে তাহলে কি হবে, ওগুলা চলতেই থাকবে, ডট 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 Cn, এন হচ্ছে নাম্বার। Cn মানে কি, যতগুলা, যদি তুমি 5 কোটি নাও তাহলে ওই নাম্বারটা 5 কোটিতে যে থাকবে। তো Cn স্কোয়ার স্কোয়ার করে তাকে গড় নিতে হবে।
গড় নেওয়া মানে কি টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হবে, মানে আমরা n সংখ্যক যেহেতু ধরেছি তাহলে n দ্বারা ডিভাইডেড করব। তাহলে রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস c4 স্কয়ার ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই n। তার উপরে এখন পুরাটার উপরে রুট চলে যাবে, রুট ওভার। এইটাই হচ্ছে আরএমএস বা রুট মিনস স্কয়ার স্পিডের ইকুয়েশন। এখন কি বুঝতে পেরেছো ইয়াসির? ইয়েস স্যার। ওকে, তারপরে কোশ্চেন করো, নেক্সট কোশ্চেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল কুইজ 1 এর টপিক থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। গুড মর্নিং। স্যার আপনি তামিদুল, তহিদুল, সম্রাট তোমাকে শুনতে পাচ্ছি না, আবার বলো। স্যার কোয়েশ্চেন স্যার বলেন যে হাউ মাচ হিট মাস্ট বি অ্যাবজর্বড বাই আইস অফ মাস m 720 গ্রাম at 10 ডিগ্রি সেলসিয়াস টু টেক ইট দ্য লিকুইড স্টেট at 0 ডিগ্রি সেলসিয়াস। স্যার এরকম যে কোয়েশ্চেন আপনি বলছিলেন স্যার যে এই জায়গায় আইস বলার জন্য যে টেম্পারেচার দেওয়া ছিল 10 ডিগ্রি সেলসিয়াস ওইটা আমরা মাইনাসে নিয়ে নিব। তাহলে স্যার যদি বলে যে ব্যাপারের তাপমাত্রা 20 ডিগ্রি, ওইটা কি স্যার 100 প্লাস 20 120 ডিগ্রি ধরে নেব? 120 ডিগ্রি ওরকমেরই ভেপারের টেম্পারেচার, মানে কি যদি 20 বলা হয় ডিগ্রি ব্যাপার 20 ডিগ্রির ভেপার, তার মানে কি তখন বিষয়টা 100 প্লাস 20, মানে ভেপার হয় তো 100 ডিগ্রিতে। এখানে Yes, এই sir, ধরনের yes, sir. একটা ইনফরমেশন থাকে, কারণ আমরা জানি যদি সেটা ওয়াটার হয় এবং ওয়াটারের ভেপার হয় তাহলে অবশ্যই সেটা 100 ডিগ্রির আগে ভেপার হবে না, তাই না, ওয়াটার ভেপার। আর যদি সেটাকে বলা হয় যে স্পন্টেনিয়াস, যেটাকে বলা হয় ইভ্যাপারেশন, ইভ্যাপারেশনের বিষয়টা যে কোনো টেম্পারেচার হতে পারে, সেটা না। বাট স্যার যদি ইউরোপ ভেপার বলা শুধু হয়, ব্যাপার স্যার। শুধু ভ্যাপার, তাহলে অবশ্যই 100 এ হবে ভ্যাপার, তারপরে যে আরো 20 ডিগ্রি, এটাই। আর যদি এরকম থাকে স্যার 120 ডিগ্রির ব্যাপার, তাহলে স্যার 100 প্লাস 120 100 200 220 হবে স্যার। না 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 না, সেটা না, সেটা না বিষয়টা। ওখানে দেখো কিছু বিষয় থাকে যে লিখার মধ্যে একটু প্যাচ থাকে, এটাকে আমরা খাঁটি বাংলায় বলতে পারি কি লিখার মধ্যে একটা প্যাচ থাকে। এখন লিখার সেন্টেন্সটা কিভাবে বলা হয়েছে যে ভ্যাপার অ্যাট, যদি বলে ভ্যাপার হয়েছে অ্যাট 120 ডিগ্রি, তাহলে বুঝতে হবে হ্যাঁ ওরই টেম্পারেচার 120 ডিগ্রি সেলসিয়াস, জি বুঝতে স্যার। পেরেছো? আর হচ্ছে জি স্যার। ভ্যাপার যদি এরকম বলে যে ভ্যাপার আছে, ভ্যাপারের পরে আরো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে গেল, তাহলে বুঝতে হবে যে 100 ডিগ্রি ছিল ব্যাপার, 100 ডিগ্রিতে হয়েছে, তারপরে টেম্পারেচার আরো 20 ডিগ্রি ইনক্রিজ হয়েছে, তার মানে 100 প্লাস 20। এভাবে লেখার মধ্যে একটু প্যাচ থাকলে সেই প্যাচটা বুঝে নিতে হবে। জি থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তারপরে আর কোনো কিছু? হ্যাঁ বলো। স্যার ইয়েস যেমন ইয়েস শিওর। মনো অ্যাটমিক ক্ষেত্রে স্যার আমরা যেমন জানি EINT ইকুয়ালস টু 3/2 nRT, দেন স্যার ডায়াটমিকের ক্ষেত্রে স্যার 5/2 nRT, এভাবে স্যার পলিঅ্যাটমিকের ক্ষেত্রে 3 nRT। স্যার হ্যাঁ এখন হ্যাঁ আমার স্যার এই জায়গায় মেন কনফিউজ হচ্ছে স্যার ডিগ্রি অফ ফ্রিডম, স্যার একটা টার্ম আছে স্যার, এই টার্মটাতে আমি যে কনফিউজ হয়ে যাচ্ছে স্যার, ডিগ্রি অফ ফ্রিডমটা যদি একটু এক্সপ্লেন করতেন। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই এটা একটু আলোচনা করবো। দেখো, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি মানে হচ্ছে আমরা বলি যে মাত্রা, ডিগ্রিকে আমরা বাংলায় বলি মাত্রা, কয় মাত্রায় বা কয় দিকে। মাত্রাকে আরো সহজ বাংলায় আমরা বলতে পারি কয় দিকে। তার ফ্রিডম মানে কি তার স্বাধীনতা, কিসের স্বাধীনতা? মুভ করার স্বাধীনতা। কোন একটা গ্যাস, যেমন যেমন তুমি যদি একটা মার্বেল নাও, অ্যাজ ফর এক্সাম্পল একটা মার্বেল নিলে, একটা মার্বেলকে তুমি চাইলে উত্তর দিকে মুভ করাইতে পারো, মানে কি উত্তর দিকে ছুড়ে দিতে পারো, দক্ষিণ দিকে ছুড়ে দিতে পারো, পূর্ব দিকে, পশ্চিম দিকে, এরকম যদি থাকে দিক, তাহলে কি হয় দিকের দিকে আমাদের যতগুলা দিক আছে এতগুলা দিকে সে মুভ করতে পারলো বা চাইলে মুভ করতে পারে। তো যখন গ্যাসগুলা মনো অ্যাটমিক হয়, মানে হচ্ছে একটা অ্যাটম দিয়ে থাকে, তখন কিন্তু ওর সাথে আর কোনো কিছু জয়েন্ট থাকে না, তখন ও একাই থাকে। যখন একা থাকে তাহলে সে যখন উড়ে বেড়াবে একটা কন্টেনারের মধ্যে বা কোনো একটা ফাঁকা জায়গায় যখন উড়বে, তাহলে তার উড়ার স্বাধীনতা থাকে তিন দিকে। হয়তো এক্স অক্ষ বরাবর মুভ করতে পারে। আমরা জানি যে আমাদের যে সারাউন্ডিং এর বিষয়টা হলো 3 ডাইমেনশনাল, তিনটা দিক থাকে, তিনটা ডাইমেনশন থাকে, একটা হলো এক্স ডাইমেনশন, একটা হলো ওয়াই ডাইমেনশন, একটা হলো জেড ডাইমেনশন। তো একটা
গ্যাসের কণা তার মুভ করার যখন স্বাধীনতা আমরা ধরবো তখন সে 3 দিকে মুভ করতে পারে। তো দেখো বিষয়টা কি, একটা মার্বেলও যদি হয় সে 3 দিকে মুভ করতে পারে। এখন যদি দুইটা মার্বেলকে একটা কাঠির মাধ্যমে তুমি সুপার গ্লু দিয়ে জয়েন্ট করো তাহলে কি হবে, সেই দুইটা মার্বেলও কিন্তু 3 দিকেও মুভ করতে পারে। এখন যদি দুইটা মার্বেলের জায়গায় 4টা মার্বেলকে ওভাবে জয়েন্ট করো, সেই 4টা মার্বেলও কিন্তু 3 দিকে মুভ করতে পারে। তো 4টা মার্বেল সহ একসাথে 3 দিকে মুভ করবে। কিন্তু যখন মার্বেল একা, মানে একটা গ্যাসের কণা, যখন শুধু সেটা আর্গন বা হিলিয়াম, যার সাথে আর কারো কোনো জয়েন্ট নাই, সে শুধুমাত্র 3 দিকেই মুভ করতে পারে, তার রোটেশন করার কোনো সুযোগ নাই। তার রোটেশন হবে না। রোটেশন করবে কোন, কার সাপেক্ষে, কার এক্সিসের সাপেক্ষে সে রোটেট করবে। তো এখানে তার রোটেশনাল যে ফ্রিডম, সেই ফ্রিডম জিরো। কার ক্ষেত্রে, যখন গ্যাসটা শুধু একটা অ্যাটমের মাধ্যমে বা একটা কণার মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু যখন দুইটা কণার মাধ্যমে তৈরি হয়, ডায়াটমিক হয়, তখন দেখা যাচ্ছে একটা একটা অ্যাক্সিস থাকে, তাদের জয়েনিং এ একটা বন্ডিং থাকে, মানে কি একটা অক্ষ থাকে, সেই অক্ষের দুই প্রান্তে দুইটা অ্যাটম থাকে। তো ওই অক্ষের সাপেক্ষে একটা অ্যাটম ডান দিকে মানে হলো দেখা যাচ্ছে 360 ডিগ্রিতে সে ঘুরতে পারে, আবার বাঁ পাশের অ্যাটমটা হচ্ছে 360 তে ঘুরতে পারে। তো এই যখন দুইটা অ্যাটম মিলে একটা গ্যাসের কণা হলো, মানে হচ্ছে ডায়াটমিক গ্যাস হলো, এই ডায়াটমিক গ্যাসটা সেই ওই দুইটা সিস্টেম সহ তো 3 দিকে মুভ করার স্বাধীনতা পাই, পাশাপাশি তাদের যে বন্ডিং ছিল ওই বন্ডিং অ্যাক্সিসের রেসপেক্টে বা বন্ডিং অ্যাক্সিসের সাপেক্ষে সে তার যে দুইটা কণা, দুইটা ওই অ্যাক্সিসের দুই প্রান্তে যে দুইটা গ্যাসের কণা থাকে, ওই দুইটা কণাও তাদের ওই অ্যাক্সিসের সাপেক্ষে দুই দিকে মুভ করার স্বাধীনতা পায়। এই কারণে যখন ডায়াটমিক গ্যাস, তখন তাদের স্বাধীনতা হয়ে যায় ওই 3 প্লাস এই 2, 5, 5। আর যখন সেটা পলিঅ্যাটমিক হয়, তখন দেখা যাচ্ছে কি যে হ্যাঁ, ওই পলিঅ্যাটমিক গ্যাসের সিস্টেম সহই তো 3 দিকে মুভ করতে পারে, তার মানে তার ট্রান্সলেশনাল, মানে মুভ করার জন্য যে ফ্রিডম সেটা 3 আছেই। পাশাপাশি যেহেতু সেটা পলিঅ্যাটমিক, তার মানে তার 3 প্রান্তে মিনিমাম 3 প্রান্তে 3টা অ্যাটম থাকবে, এবং তারা 3 দিকে তাদের রোটেশনকে করতে পারবে, 3টা অ্যাক্সিসের রেসপেক্টে তারা রোটেট করতে পারবে। তো পলিঅ্যাটমিক হলে ট্রান্সলেশনাল মানে হচ্ছে সরল রেখা বরাবর, হয় সে এক্স এর দিকে যেতে পারে, নাই ওয়াই এর দিকে, নাই জেড এর দিকে, এই 3টা তো তার স্বাধীনতা থাকেই। পাশাপাশি তাদের যে ঘূর্ণন, তারা যে ঘোরে, এই ঘোরার জন্য রোটেশনাল যে ফ্রিডম, সেই ফ্রিডম আরো 3 প্লাস হয়ে যায়, তার মানে 3 + 3 6 হয়ে যায়। বিষয়টা কি এখন বুঝতে পেরেছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার? বাকি অন্যদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, ডিগ্রি অফ ফ্রিডমের বিষয়টা? Yes, sir. আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন গুলা করতে থাকো। Any more question? স্যার, মোলার এবং ম্যাস এই দুটোর ভিতরে ডিফারেন্সটা কি? দেখো, ম্যাস হচ্ছে, যখন আমরা বলি ম্যাস মানে কি একটা অ্যাটমের জন্য যে একটা কণার ভর, সাপোজ তোমাকে বলা হলো যে আমরা 10 গ্রাম গ্যাস নিয়েছি, 10 গ্রাম গ্যাস, তো 10 গ্রাম বা 10 মিলিগ্রাম গ্যাস নিয়েছি, এটা হলো তার ভর। এখন দেখো এই ভরটা হচ্ছে সবগুলো গ্যাসের কণার সম্মিলিত ভাবে যে ভরটা হয়েছে। তো আমরা যখন মোলার ম্যাস নেই, যে মোলার না, মানে আমরা যখন শুধু ম্যাস কনসিডার করি, তখন ওই গ্যাসটার স্পেসিফিক টোটাল অ্যামাউন্ট অফ ম্যাস নেওয়া হয়। এটা ভরে, যে কত গ্রাম গ্যাস নিয়েছি বা কত গ্রাম লিকুইড নিয়েছি বা কত গ্রাম সলিড নিয়েছি, সেটা কিন্তু কমপ্লিটলি আমরা ভর মেজার করি, যেটাকে আমরা তোমার কেজি অথবা গ্রাম অথবা মিলিগ্রাম, এই ধরনের তোমার ইউনিটের মাধ্যমে। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের ভরের ক্ষেত্রে। ভরের ক্ষেত্রে কি টোটাল গ্যাসের কত ভর, বা যখন পরিমাণগুলো আমরা যখন কেমিক্যালি হিসাব করি, আমরা যখন ল্যাবরেটরিতে বিভিন্ন হিসাব নিকাশ করে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করি, তখন দেখা যাচ্ছে যে ওই কেমিক্যাল ইকুয়েশন গুলা লিখলে তখন বিষয়গুলো মোলে ক্যালকুলেট করতে হয়, এবং মোলের ক্ষেত্রে অনেক অনেক রিলেশন আছে। এই রিলেশন গুলো যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই মোলে নিতে হয়। তো কেমিক্যাল ক্ষেত্রে বা কেমিক্যালি অ্যাপ্লিকেবল ফিল্ডের ক্ষেত্রে আমরা কেমিক্যাল সাবস্টেন্স গুলোর মেজারমেন্ট তখন আমরা গ্রামে নিলে বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারি না। তো সেই পারপাসে কিন্তু মোলে নেওয়া হয়, মোলে নিতে হয়। এখন মোলটা কি, মোল হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। কতটুকু অ্যামাউন্ট?
যে তার মধ্যে যতগুলো অ্যাটম থাকবে ওই অ্যাটমের নাম্বারটা ফিক্সড। সাপোজ একটা কন্টেনারে তোমাকে গ্যাস দিয়েছে, গ্যাস দিয়ে বললো যে এখানে তোমার 5 বিলিয়ন গ্যাসের কণা আছে অ্যাজ ফর এক্সাম্পল। তো সেই 5 বিলিয়ন গ্যাসের কণা থেকে তুমি চাইলে সেটা মোলে নিয়ে নিতে পারো। কারণ মোলের হিসাবের জন্য অ্যাভোগাড্রো একটা নাম্বার সে সাজেস্ট করে এবং সেটা সবার সাইন্টিফিক কমিউনিটির কাছে সবার কাছে সে গ্রহণযোগ্য ছিল। ওই নাম্বারটা 6.023 ইন্টু 10⁻23। এটা একটা ফিক্সড নাম্বার করা হয়েছে জাস্ট ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন জিনিসকে সহজে অ্যানালাইসিস করার জন্য এই মোলের হিসাবটা আনা হয়। তো মোলে করলে কি সুবিধা হয় সেটা তো বুঝতে পেরেছো যে কেমিক্যালি অনেক ধরনের ইকুয়েশন অনেক ধরনের অ্যানালাইসিস যেটা মোলে করলে সহজে হয় এবং সহজে সেটা ক্যালকুলেটেবল করা যায়। সেই পারপাসে মোল নেওয়া হয়। এখন যদি বলা হয় যে মোলার ম্যাস, হ্যাঁ, শুধু গ্রামে বললো যে 10 গ্রাম ম্যাস আর মোলার ম্যাস দুইটা কিন্তু এক না। 10 গ্রাম ম্যাস মানে হচ্ছে জাস্ট ওই সিস্টেমে যতটুকু গ্যাস আছে তার টোটাল ভরটা হচ্ছে 10 গ্রাম। আর যদি বলা হয় তার মোলার ম্যাস মানে হচ্ছে 1 মোলের ম্যাস কত। যে কোনো একটা কন্টেইনারে গ্যাস আছে, গ্যাসের মধ্যে 1 মোলের ভর, 1 মোল। এখন 1 মোল পরিমাণটা আসলে কি বোঝায়, 1 মোল পরিমাণ দিয়ে কি বোঝানো হচ্ছে? 1 মোল পরিমাণ দিয়ে বোঝানো হচ্ছে যে ওর মধ্যে 6.023 ইন্টু 10⁻23 এতগুলো অ্যাটমের ভর হচ্ছে এত গ্রাম। তারপর সেটা 5 গ্রাম 10 গ্রাম যাই হোক, এটা বেসিক্যালি মোলার ম্যাস। এখন স্পেসিফিক কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে যেমন যদি বলি 1 মোল হাইড্রোজেন গ্যাসের ম্যাস কত, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয় তার যে অ্যাটমিক নাম্বার থাকে বা যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে হয় 32, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44, নাইট্রোজেন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই ধরনের আমরা ক্যালকুলেট করতে পারি তাদের অ্যাটমিক ম্যাসের মাধ্যমে বা পারমাণবিক ভরের মাধ্যমে। তো সেইটা ক্যালকুলেশন করে তার যে অ্যাটমিক ম্যাস হবে সেই ম্যাসটাই আলটিমেটলি মোলার ম্যাসের সমান হয়। এবং এই মোলার ম্যাসটা কতগুলা অ্যাটমের ভরকে কম্বাইন করলে ওটা সমান হবে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারের সংখ্যক অ্যাটমের ভর যদি আমরা একসাথে যোগ করি তাহলে ওই গ্রামটা পাবো। যদি এটার মোলার ম্যাস হয় 2 গ্রাম, 2 গ্রাম মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসের 6.023 ইন্টু 10⁻23 এতগুলো হাইড্রোজেন গ্যাসকে একসাথে করলে তাদের সবগুলোর ভর যদি আমি যোগ করি তাহলে হবে 2 গ্রাম। বিষয়টা কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ক্লিয়ার। ডিফারেন্সটা ক্লিয়ার? ইয়েস স্যার। আর কারো কোনো ডাউট? তারপরে স্যার আমরা কোশ্চেন। তো বলি নরমালি অ্যাটমের যে ওয়েটটা, এই ওয়েটটাই তো স্যার 1 মোল পরিমাণ অ্যাটম। হ্যাঁ, ওই যে অ্যাটমের ওয়েট মানে কি অ্যাটমের ওয়েট না। মনে করো তুমি হাইড্রোজেন একটা অ্যাটম, এটাকে কি তুমি দাঁড়িপাল্লায় বসিয়ে তার ভর মাপতে পারবা একটা স্যার। অ্যাটমের? না। মানে কি আমি তোমাদের আমার ইয়েটা চলে আসছে, ইলেকট্রিসিটি চলে আসছে, আমি ল্যাপটপে এসে তোমাদেরকে আমি এটা একটু ড্র করে বা লিখে লিখে দেখাচ্ছি। একটু ওয়েট করো 2 মিনিট। আচ্ছা, যেটা বলতে তুমি কোশ্চেন, সম্রাট যে কোশ্চেনটা করেছে আবার একটু কোশ্চেনটা করো তো। স্যার আমরা হাইড্রোজেনের ওয়েট জানি স্যার 1.0008 গ্রাম। এখন স্যার এই হাইড্রোজেনের যে ওয়েটটা আছে এটা তো স্যার 6.23 ইন্টু 10⁻23 পরিমাণ অ্যাটমের পরিমাণটা এই ভরটা। আচ্ছা, 1 মিনিট, আমি তোমার আমি লেভেল করে ক্লিয়ার হচ্ছে না।
হ্যালো, তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? Yes, Hello. sir. Yes, sir. Ji, sir. ওকে গুড। আমি এখন আমি লিভ নিয়ে ল্যাপটপে গিয়েছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। দেখো আমি স্ক্রিন শেয়ার দিয়ে স্ক্রিন শেয়ার দিয়েছি। আচ্ছা, সম্রাট যে কোশ্চেনটা করেছো আমি যদি বুঝতে পারি তাহলে তুমি যেটা বোঝাচ্ছ যে হাইড্রোজেন H2 Yes, sir. এটা এর ম্যাসটা তুমি বলতে যাচ্ছ যে এর ভরটা কত। তো ইনটু 00 বাদ কি লিখলো 2 ইজ ইকুয়ালস টু 2 গ্রাম। এটা হচ্ছে তার মোলার ম্যাস। এখন এই যে দেখো এই যে 1 লিখেছি H হ্যাঁ, এই হাইড্রোজেনের 1, এই 1টা এই 1 কিভাবে আসলো? এটা কি তুমি দাঁড়িপাল্লায় মাপে 1 গ্রাম পেয়েছো? যেমন তুমি কার্বন 12 লেখো 12 গ্রাম বা 12 লেখো, এটা কি তুমি দাঁড়িপাল্লায় মেজার করে 12 গ্রাম পেয়েছো? না। এটা কিভাবে করা হয়? এটা কি করা হয়? এটাকে বলা হয় যে কার্বন 12 আইসোটোপের সাথে কম্পেয়ার করে, তুলনা করে এই কার্বন 12 দেখো কার্বন 12 6 এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয়। এটাকে জি, স্যার। স্ট্যান্ডার্ড ধরা হয় Standard যে value. এর ম্যাচটাকে, হ্যাঁ এটাকে স্ট্যান্ডার্ড ধরে এর সাথে কম্পেয়ার করা হয়, এর সাথে তুলনা করা হয়। এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক ম্যাস। অ্যাটমিক ম্যাস বলা হয় না, অ্যাটমিক ভর বলা হয় না, অ্যাটমের ভর বলা হয় না। এটা নাম কি? এটাকে বলা হয় RAM। RAM মানে হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। আশা করি বুঝাইতে পারছি এখন, মনে হয় তোমরা ধরতে পারতেছো। RAM রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এই নামটা কি তোমার পরিচিত আছো নামের সাথে? RAM রিলেটিভ অ্যাটমিক ম্যাস। জি, স্যার, এটা আগে পড়ছিলাম, স্যার, হ্যাঁ 12 ক্লাসে। রাইট। তো দেখো একটা হলো RAM আর একটা হলো RFM। একটা হলো রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর একটা হচ্ছে রিলেটিভ ফর্মুলা ম্যাস। এইগুলা কিন্তু তার আপেক্ষিক ভর, একজনের সাথে তুলনা করে এই ভরটা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু তার প্রকৃত ভর না, এটা কিন্তু তার প্রকৃত ভর না। আবার এই যে 1 গ্রাম, এটা কিন্তু তার প্রকৃত ভর না, এটাকে আপেক্ষিক ভর বলা হচ্ছে। আর এটার নাম হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। কার সাথে তুলনা করে এই ভরটা নেওয়া হয়েছে? কার্বন 12 আইসোটোপের সাথে তুলনা করে। কার্বন 12 আইসোটোপের সাথে তুলনা করলে কার্বন 12 যে ভর হবে তার 12 ভাগের 1 ভাগ হচ্ছে একটা হাইড্রোজেনের ভর। এইভাবে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যতগুলা অ্যাটমস আছে বা যতগুলা এলিমেন্ট আছে আমাদের পিরিয়ডিক টেবিলে সবগুলাকে এর সাথে তুলনা করে 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 এইভাবে তোমার আইডেন্টিফাই করা হয়েছে যে এর ভর এত গ্রাম, এর ভর এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম। এটা এখন আমি যেটা বলেছি সেটা কি যে 1 মোল, দেখো 1 মোল, মনে করো যে 1 মোল হাইড্রোজেন, এর ভর কত? 1 মোল ভর কত equals to how many grams? আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে লিখলাম how many গ্রাম। যদি গ্রামে বলি তাহলে কত গ্রাম হবে? সো দেখো এখানে আমরা দুই ভাবে এটা হিসাব করতে পারি। একটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাসের মাধ্যমে হিসাব করতে পারি। কিসের মাধ্যমে? রিলেটিভ অ্যাটমিক ম্যাসের মাধ্যমে। সেটা কত হবে? যে হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস, হাইড্রোজেনের ফর্মুলা কি? হাইড্রোজেনের ফর্মুলাটা হচ্ছে এর H2। তাহলে এখানে আমরা H2 এর জন্য তার 1 মোলের ভর মানে হচ্ছে তার রিলেটিভ ফর্মুলা ম্যাসের সমান হবে। রিলেটিভ ফর্মুলা ম্যাস মানে এইটা হলো তার ফর্মুলা, H2 হলো এর সংকেত। ফর্মুলাকে বললে অনেকে বুঝতে পারবো না আসলে ফর্মুলা জিনিসটা কি। ফর্মুলার বাংলা নাম হচ্ছে সংকেত। সংকেতের প্রতীক সংকেত নাম শুনেছো? বাংলা মিডিয়ামে যারা, তো তোমরা ম্যাক্সিমাম তো সবাই বাংলা মিডিয়ামের, তোমরা সংকেত কি জানো তো? ইয়েস স্যার। রেসপন্স করো। Yes. বলো তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? কেউ একজন বলো তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। CaCO3। হ্যাঁ, অন্যরা তো কোনো কথাই বলছো না, বাকিরা কি অবস্থা? অন্যরা কি
খবর তোমাদের? তোমরা কি অ্যাক্টিভ আছো? জি স্যার, এই অ্যাক্টিভ আছে স্যার। আজকে তো অনেকে কম, 7 অ্যাক্টিভ আছো তো। সংকেত যে বিষয়টা বলতে যাচ্ছি, সংকেত কি বুঝতে পেরেছো? যে সংকেত কি? সংকেতকেই বলা হয় ফর্মুলা। সংকেত হচ্ছে বাংলা নাম, এর ইংলিশ নাম কি? ফর্মুলা। যদি বলা হয় হাইড্রোজেনের ফর্মুলা কি, তাহলে কি হবে? হাইড্রোজেনের ফর্মুলা H2 হচ্ছে H2। অক্সিজেনের ফর্মুলা কি? Yes, sir. অক্সিজেনের ফর্মুলা হচ্ছে O2। এটা কিন্তু অক্সিজেনের সিম্বল না, এটা কিন্তু সিম্বল না, এটা কি? ফর্মুলা। এটা কার্বন ডাই অক্সাইড। অনেককে আমরা ভুল করি, আমরা কিন্তু এখনো এই জিনিসগুলো অনেককেই ভুল করি। ইভেন অনেক হায়ার স্টাডি করে এসে ওইগুলা ভুল করি, জানি না, ছোট ছোট ভুলগুলো আমরা বুঝি না যে আমার ভুল হচ্ছে। তো হাইড্রোজেনের সিম্বল কিন্তু H2 না, অক্সিজেনের সিম্বল কিন্তু O2 না, কার্বন ডাই অক্সাইডের সিম্বল কিন্তু CO2 না। এগুলো হচ্ছে এদের নাম কি? এগুলা ফর্মুলা। আবার দেখো, আমি লিখেছি হাইড্রোজেন H, O, তারপরে C, এগুলা কি? Symbol. এগুলা হচ্ছে সিম্বল। Symbol. এদের নাম হচ্ছে সিম্বল। হাইড্রোজেনের সিম্বল মানে প্রতীক, বাংলায় আমরা যাকে বলি প্রতীক। বি লিখতে হবে, সিম্বল। তাহলে দেখো, এটা হাইড্রোজেনের সিম্বল, এটা অক্সিজেনের সিম্বল, এটা কার্বন ডাই অক্সাইডের সিম্বল। তো এই সিম্বলের মাধ্যমে যে ম্যাসটা, এটা এদের এই হাইড্রোজেনের ম্যাস কত? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। হাইড্রোজেনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 1। এটা কিন্তু তার প্রকৃত ভর না। দাড়ি পাতলায় একটা হাইড্রোজেন অ্যাটমকে বসালে তার ভর 1 গ্রাম হবে না। এটা কার্বন 12 এর সাথে তুলনা করে 1 গ্রাম ধরা হয়েছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। অথবা যদি এই ভ্যালুটা এরকম হতো, মনে করো 0.00000 এরকম, মনে করো অনেক জিরো, যে 1 2 3 5 1 3 2 4 5 এরকম যদি একটা ভ্যালু থাকতো, তুমি কি কোনোদিন এটা মেমোরিতে রাখতে পারতা? দ্রুত মেমোরিতে আনতে পারতা? বারবার ওই নথিপত্র ঘেটে ঘেটে এই ভ্যালু বের করতে হতো না? এ ধরনের ভ্যালু বের করতে হতো। সেটা যাতে না করতে হয়, সেই কারণে বিজ্ঞানীরা কি করলো? বিজ্ঞানীরা চিন্তা করলো, কি বাবা, এটা তো খুব বিপদের বিষয়। এটা তো আমরা অন্য জায়গায় রিসার্চে ইউজ করতে গেলে বারবার নথিপত্র ঘেটে 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 এটা বের করা লাগে। তার থেকে আমরা কি করি? আমরা এলিমেন্ট গুলাকে একটা রিলেটিভ, কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে তার সাথে তুলনা করে 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 আমরা তাকে ইন্টিজার নাম্বারে নিয়ে আসি, একটা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি। ঠিক আছে? তো সেভাবে হাইড্রোজেন এই কার্বন 12 সাথে তুলনা করলে 1, অক্সিজেন কার্বন 12 সাথে তুলনা করলে 16, কার্বন 12, এটা তো 12ই, এটাকে স্ট্যান্ডার্ডই ধরা হয় 12, এর সাথে তুলনা করা হয়। এভাবে করে এই যে ম্যাসগুলা, এগুলাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এই ম্যাসগুলোর নাম কি? রিলেটিভ অ্যাটমিক ম্যাস, RAM। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক শব্দটা অনেক সময় বাংলা মিডিয়ামে ইউজ করে না, শুধু পারমাণবিক ভর বলে, কিন্তু সেটার প্রকৃত পক্ষে কিন্তু সেটা আপেক্ষিক পারমাণবিক ভর, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এখন এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসের মাধ্যমে আমরা যে ম্যাসগুলা পাই ফর্মুলার জন্য, তাকে বলা হয় রিলেটিভ ফর্মুলা ম্যাস। যেমন হাইড্রোজেনটা কি? ফর্মুলা। তাহলে এই হাইড্রোজেনের ফর্মুলা ম্যাস কত হবে? বা আপেক্ষিক আণবিক ভর, এটা কি হবে? সেটা যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে 1 মাল্টিপ্লাই 2, 1 মাল্টিপ্লাই 2 করলে কি হবে? 2 গ্রাম। তাহলে এটা হলো তার আপেক্ষিক পারমাণবিক ভর। এইটা এই মানে আশ্চর্যজনক বিষয় কি জানো? কাকতালীয় বা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই 2 গ্রাম আবার কি এর 1 মোলের ভর যদি নেই, হাইড্রোজেনের 1 মোলের ভর নেই, তাহলে কম্পারেটিভলি এর সমান হয়, যে 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম হাইড্রোজেন হয়। কি হয়? 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম। তো 1 মোল হাইড্রোজেন মানে কতগুলা হাইড্রোজেন? 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এতগুলা হাইড্রোজেন এর ভর, প্রকৃত ভর, মনে করো এই সংখ্যাটা হলো হাইড্রোজেনের প্রকৃত ভর ছিল, এতগুলার প্রকৃত ভর। আমি কিন্তু এটা অ্যাকুরেট ভ্যালু লিখি নাই, আমি জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল একটা ভ্যালু লিখেছি। এই ধরনের ছোট্ট একটা ভ্যালু হবে, রিয়েল ভ্যালু তুমি নেটে সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবা। সেই নাম্বার আর এই অ্যাভোগাড্রো নাম্বার, তুমি এতগুলা অ্যাভোগাড্রো নাম্বারকে ওই নাম্বার দিয়ে গুণ করলে কাকতালীয় ভাবে এর কাছাকাছি হয়। বুঝা গেল বিষয়টা? এই কারণে 1 মোল হাইড্রোজেনকে তার এই যে আণবিক ভরের সমান গ্রাম হিসাবে ধরা হয়। এগুলাও তোমার আপেক্ষিক ভাবে নেওয়া হয়, এই জন্য এটার নাম হচ্ছে রিলেটিভ ফর্মুলা ম্যাস। প্রকৃত ম্যাস আর এই ম্যাসটা কিন্তু এক না, বিষয়টা এখন তোমাদের
তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা। তুমি যদি বলো যে প্রকৃত ম্যাস আর এই ম্যাসটা কি এক, না, এদের নাম রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এদের নাম রিলেটিভ ফর্মুলা ম্যাস। আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর পারমাণবিক ভর দিয়ে আমরা মোলকে অনেক সময় প্রকাশ করতে পারি, কিন্তু প্রকৃত ভাবে 1 মোল সমান সমান কত গ্রাম হবে? এতগুলো হাইড্রোজেন অ্যাটমের প্রতিটার ভরকে যোগ করলে যত গ্রাম তত গ্রাম হবে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। স্যার আমাদের কে মোলার কোশ্চেনটা করেছিল? আমি হ্যাঁ sir. বলো, নিলয়, নিলয় বলো, নিলয়, নিলয় কি কোশ্চেন করো? হ্যাঁ বলো। আমি বলতেছিলাম ও নিলয় না, হাসান, হাসান বলো, হাসান স্যার। কি কোশ্চেন করতেছিলেন? স্যার বলতেছিলাম মোলার স্পেসিফিক এটার ব্যাপারে একটু শর্ট ডিসক্রিপশন দিবেন একটু ভালো। মোলার, হ্যাঁ রাইট, মোলার স্পেসিফিক হিট। দেখো প্রথমে তো আমরা বুঝি যে আসলে স্পেসিফিক হিট কি। স্পেসিফিক হিটটা কি? আপেক্ষিক তাপ। এটাকে কি বলা হয়? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এটাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয়, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। তো সেই বিষয়টা কি আমরা সি এর মাধ্যমে লিখি, যে কোনো একটা বস্তু, সাপোজ তোমার এখানে কি আছে, এখানে আমার পানি আছে, অ্যাজ ফর এক্সাম্পল সবচেয়ে সহজ বস্তু পানি, বলি না পানির মতো সহজ, তো সেই জন্য আমরা সবচেয়ে সহজটাই নেই, পানি নিলাম, ওয়াটার। সেই ওয়াটার আমি নিয়েছি, এই ওয়াটারকে আমি তাপ দিলাম, কিউ পরিমাণ তাপ দিলাম, কিউ পরিমাণ তাপ দিব, কিউ কত আমি জানি না, যে এটা কি 1 জুল নাকি 2 জুল, কিউ তো তাপ, সেটা আমাদের ইউনিট হবে জুলে, এসআই ইউনিট হচ্ছে জুল, তো 5 জুল 10 জুল 100 জুল কত জুল দিয়েছি আই ডোন্ট নো, বাট আমার পানি যতটুকু পরিমাণ আছে সেই পরিমাণটা যা আছে সেটাকে আমাদের ফিক্সড নিতে হবে। আপেক্ষিক, এটাকে বলা হয় স্পেসিফিক, মানে কি নির্দিষ্ট। স্পেসিফিক বলতে কি বোঝায়? নির্দিষ্ট কিছুর, নির্দিষ্ট কোনো কিছুর। স্পেসিফিক যেহেতু বলা হয়েছে তাহলে কি হবে সেটা? অবশ্যই নির্দিষ্ট কোনো কিছুর। নির্দিষ্ট কি? নির্দিষ্ট, নির্দিষ্ট হচ্ছে এই যে পানিটা নিয়েছি বা যে বস্তুটা নিয়েছি তার ভর নির্দিষ্ট। ভর কত? ভর যদি আমরা কেজিতে নেই তাহলে কেজি, গ্রাম নিলাম কত গ্রাম, যে ভরটা হবে তাপমাত্রা, একটা থার্মোমিটার দিলাম, থার্মোমিটার দিয়ে দেখলাম যে রিয়েলি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তো আমি কি তাপ দেওয়া শুরু করব, হিট দেওয়া শুরু করব। মনে করো এখানে একটা মেশিন আছে, মেশিন দিয়ে হিট দিচ্ছি, এবং মেশিনে এখানে ডিজিটাল সিস্টেম আছে, সে রিডিং দেখায় যে এখানে কত হিট দেওয়া হচ্ছে। তো আমি হিট দিচ্ছি, তো আমি থার্মোমিটারে খেয়াল করব যে 20 থেকে 21 কখন হয়। যখন 21 হবে তখন আমি হিট দেওয়া অফ করে দিব। তাহলে দেখো এখানে স্পেসিফিক হিট মানে এটা নির্দিষ্ট হবে কার জন্য? 1 গ্রাম কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য। গ্রামে নিলে তখন কিন্তু কেলভিনে না, গ্রামে নিলে তখন ডিগ্রি সেলসিয়াস। অথবা যদি আমি কেজিতে নেই তাহলে বলবো 1 কেজি কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য, তখন কিন্তু ডিগ্রি হবে না, তখন হবে কেলভিন। আমি কিন্তু দুইটা বিষয় পরিষ্কার করতেছি, কারণ এই বিষয়ে যদি এমসিকিউ কোশ্চেন দেওয়া হয় তাহলে তুমি বুঝতে পারবা। যখন তুমি গ্রামে নিবা তখন হবে ডিগ্রি সেলসিয়াস, আর যখন তুমি কেজিতে নিবা তখন কি হবে? তখন হবে কেলভিন। তাহলে 1 গ্রাম নিলে তার তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে? 1 গ্রাম নিলে তার তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে? 1 ডিগ্রি সেলসিয়াস। আর 1 কেজি নিলে তার তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে? 1 কেলভিন। যতটুকু হিট লাগবে সেই হিটটাকেই মূলত আমরা বলি স্পেসিফিক হিট। ওকে, এই সি, এটাকে যতটুকু হিট লাগবে, সাপোজ এখানে রিডিং দিল 20 জুল হিট, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 20। এই যে পার কেজি কেন হবে? যেহেতু 1 কেজি বস্তুটা নির্দিষ্ট। পার কেলভিন কেন হবে? যেহেতু 1 কেলভিন তাপমাত্রা বাড়ানো হয়েছে, সেই কারণে এটার নামই হচ্ছে স্পেসিফিক হিট। আবার স্পেসিফিক হিট ক্যাপাসিটিও আমরা বলতে পারি। এখন বিষয়টা যখন আমরা মোলে আসব, মোল হলে তখন সেটাও স্পেসিফিক হিট, তার মানে কোনো কিছু নির্দিষ্ট থাকবে, বাট সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাস নির্দিষ্ট, ভর নির্দিষ্ট না। তাহলে তোমরা কেউ একজন বলো তো সেই ক্ষেত্রে কি নির্দিষ্ট হবে? সেই ক্ষেত্রে মনে করো আমি পানি নিয়েছি, পানি নিলাম, ওয়াটার, তাহলে সেই ক্ষেত্রে কি নির্দিষ্ট হবে? সেই ক্ষেত্রে তার পরিমাণটা নির্দিষ্ট, এই ক্ষেত্রে তার ভরটা নির্দিষ্ট। স্পেসিফিক হিট ক্যাপাসিটির ক্ষেত্রে তার ভর নির্দিষ্ট,
আর যখন মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা মোলার স্পেসিফিক হিট হবে তখন কি নির্দিষ্ট, তখন তার মোল নির্দিষ্ট, পরিমাণ নির্দিষ্ট, তখন হচ্ছে 1 মোল হতে হবে। বস্তুটা কতটুকু হবে? 1 মোল হবে। এখানে বস্তুটা 1 কেজি, কিন্তু এখানে বস্তুটা 1 কেজি না, হতে হবে কতটুকু? 1 মোলে তার তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই তাহলে যতটুকু হিট লাগবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট। হাসান কি বিষয়টা এখন বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এখন মোলার স্পেসিফিক হিট আবার দুইটা হয়, একটা হলো সিপি আর জি একটা স্যার। হলো সিভি। সো সিপি মানে কি? সিপি মানে হচ্ছে এখানে যে প্রেসার তুমি বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, প্রেসার কোনোভাবে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। প্রেসার অপরিবর্তিত থাকলে যে মোলার স্পেসিফিক হিট হবে সেটার নাম হচ্ছে সিপি, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আবার যখন আমরা সিভি বলবো তার মানে হচ্ছে তুমি এখানে ভলিউম বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, ভলিউমটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। ভলিউম নির্দিষ্ট থাকলে ওই মোলার স্পেসিফিক হিটকে আমরা বলি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। এই হচ্ছে আমাদের মোলার স্পেসিফিক হিটের বিষয়। তারপরে সিপি এবং সিভি এর মধ্যে রিলেশন তোমরা দেখেছো কি? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, এই রিলেশনটা দেখেছো। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। তারপরে তোমরা মনোঅ্যাটমিক গ্যাস সিভি কত, ডায়াটমিকের জন্য সিভি কত। নেক্সট কোশ্চেন। এই যে আমি যে স্পিকের টপিক বললাম সবার কাছে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ইজ ইট ওকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো তারপরে কার কোনো কোশ্চেন বলো? নেক্সট কোশ্চেন। আমাদের কুইজটা হচ্ছে লাস্ট কুইজের মতোই হবে, এমসিকিউ। হ্যাঁ, লাস্ট কুইজের মতো এমসিকিউ, 10টা এমসিকিউ থাকবে। ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন, 10টার মধ্যে 5টা ম্যাথ, 5টা থিওরি, কোনো কারণে একটা দুইটা কম বেশি হতে পারে, সেটা হচ্ছে কোশ্চেনের মেরিট অনুসারে। তো সেম থাকবে, সেম বিষয় থাকবে। আর হলো তোমার সময় থাকবে 17 মিনিটস, সর্বসাক করলে 15 মিনিটস, আর 2 মিনিটস হচ্ছে সিস্টেম লস টাইম। এই হচ্ছে অবস্থা। বলো ইয়াসির, কিছু বলতে চাচ্ছো বলো। স্যার যে 1 মোলের প্রেসার, স্যার 1 ডাইমেনশনাল প্রেসার, 2 ডাইমেনশনাল প্রেসার, এখানে একটু স্যার এই ডেরিভেশন গুলা একটু বুঝতেছি না স্যার, যদি একটু বোর্ডে দেখা যেত। 1 জি মোলের স্যার, আমারও এখানে একটু প্রবলেম আছে স্যার। কোনটা আবার বলো একটু। স্যার 1 P? মোলের প্রেসার P is equals to Fx divided by A. P is equals to স্যার, F one x। dimensional and three dimensional pressure. জি স্যার। আচ্ছা দেখো এখানে আচ্ছা আমি শীটটা বের করলে বোধহয় আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তোমরা যেটা কোশ্চেন করেছো বুঝতে পেরেছি, এটা হচ্ছে ওই যে আমাদের ডেরিভেশনটা PV is equals to 1/3 এর ডেরিভেশন কোশ্চেনটা। এটা কোন লেকচারে ছিল? 6 এ না 7 এ? 6 স্যার, ছিল 6 বোধহয়। হ্যাঁ, এটাতে কি না, এটা না। 6 ওকে ওকে, এই যে এখানে, তাই তো? এইটা বুঝতে যাচ্ছ, রাইট? এইটা বুঝতে যাচ্ছ তাই তো? জি স্যার, হ্যাঁ জি স্যার, সেকেন্ড পেজটা। জি স্যার। হ্যাঁ, রাইট। জি স্যার, এখানে দেখো এখানে কি হচ্ছে বিষয়টা। এখানে দেখো আমরা কিন্তু একটা 3 ডাইমেনশনাল বক্স নিয়ে, এই ধরনের 3 ডাইমেনশনাল বক্স। তো 3 ডাইমেনশনাল বক্সের মধ্যে গ্যাস মলিকুল আছে। ওকে, দেখো এই ধরনের একটা বক্স, 3 ডাইমেনশনাল বক্স, এর মধ্যে গ্যাস মলিকুল নেওয়া হয়েছে, এর মধ্যে গ্যাস মলিকুলগুলো নেওয়া হয়েছে। সো এই গ্যাস মলিকুলের, মনে করো এখানে প্রথমে কি একটা গ্যাস মলিকুল চিন্তা করা হয়েছে। তো একটা গ্যাস মলিকুল কয় দিকে মুভ করতে পারে? একটা গ্যাসের কণা বলো তো কয় দিকে মুভ করতে পারবে? স্যার 3 দিকে। 3 দিকে।
সে এক্স অ্যাক্সিসের দিকে যদি আমরা এটাকে এক্স অ্যাক্সিস ধরি তাহলে এক্স এর দিকে মুভ করতে পারে, অথবা ওয়াই এর দিকে মুভ করতে পারে, অথবা জেড এর দিকে। তার কিন্তু তিনটা ফ্রিডমই আছে। সো তিনটা ফ্রিডমের আমরা একসাথে কি তিনটা জিনিস ক্যালকুলেট করতে পারবো? যে সে এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে একবারে ক্যালকুলেট করতে পারবো না। তো সেই ক্যালকুলেশনের জন্য আমরা কি চিন্তা করেছি, প্রথমে আমরা এক্স অ্যাক্সিসের দিকে একটা মলিকুল এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু প্রেসার ক্রিয়েট করে সেটা আমরা আগে হিসাব করে নিব। তো সেই জন্য আমরা এখানে কি লিখেছি, ওয়ান মলিকুল, একটা মলিকুল, এবং সে এক ডাইমেনশনে মুভ করে। তার কিন্তু ফ্রিডম ছিল আরো 2 ডাইমেনশনে মুভ করার, সে কিন্তু অন্যদিকেও মুভ করতে পারবে। তো সেইগুলো আমরা একবারে ক্যালকুলেশন করতে পারবো না। সেটাও আমরা কি করব, প্রথমে আমরা এক দিকে ধরে নিলাম যে হ্যাঁ এক্স এর দিকে মুভ করলে সে কত প্রেসার ক্রিয়েট করবে। এক্স এর দিকে এসে কি একটা ওয়াল পাবে, এই যে দেখো এখানে একটা ওয়াল পাবে, ওয়ালে এসে ধাক্কা দিবে। আচ্ছা, ওয়ালে এসে ধাক্কা দেওয়া মানে কি, সে একটা ফোর্স ক্রিয়েট করবে। তো এই ফোর্সটা কোন দিকে হবে, এই ফোর্সটা কি ওয়াই এর দিকে হচ্ছে না এক্স এর দিকে হচ্ছে? এক্স এর দিকে। এই জন্য তো এক্স এর দিকে আমরা যে ফোর্সটা ক্রিয়েট করেছে সেই ফোর্সটাকে এফএক্স লিখেছি। তাহলে প্রেসার ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তার মানে এফএক্স ডিভাইডেড বাই এ। আবার এফ কে আমরা জানি যে চেঞ্জ অফ দ্য মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বল বলি। তাহলে এই এফএক্স ইজ ইকুয়ালস টু ডেল পি এক্স, ডেল পি হচ্ছে চেঞ্জ অফ দ্য মোমেন্টাম অ্যাট এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর কত ভরবেগের পরিবর্তন হবে, ডিভাইডেড বাই ডেল টি, সময়ের যে পরিবর্তন সেটা। তো এখন ডেল পি এক্স কে আমরা ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টামের মাধ্যমে লিখতে পারি। ফাইনাল মোমেন্টামের বিষয়টা কি হচ্ছে, দেখো ফাইনাল মোমেন্টাম হচ্ছে এখানে ধাক্কা লেগে ব্যাক করবে অপোজিটে, এই কারণে তার স্পিড বা ভেলোসিটিটা হচ্ছে, এই যে দেখো যেহেতু ডিরেকশন আছে ভেলোসিটি মাইনাস হয়ে যাচ্ছে, অপোজিট দিকে ব্যাক করার কারণে মাইনাস হচ্ছে এম ইন্টু মাইনাস ভি, মাইনাস এম ইন্টু এটা প্লাস ভি। কারণ কি এটা ইনিশিয়ালি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ হচ্ছে, এই জন্য তার স্পিডটা, তার ভেলোসিটিটা পজিটিভ সাইন। এতটুকু বুঝানোতে কি বুঝতে পেরেছো, নাকি আরো আগে যেতে হবে? ক্লিয়ার। এরপরে একইভাবে ওয়াই এর জন্য তুমি বের করবা, একইভাবে জেড এর জন্য বের করবা, তারপরে তিনটা যোগ করবা, হয়ে গেল, দ্যাটস অল। এখন বিষয়টা ক্লিয়ার তো? মনে কোনো সন্দেহ রাখবা না, যেখানে যে ধরনের কোশ্চেন হোক সাথে সাথে কোশ্চেন করবা। ইয়াসির, বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর কি কারো একটু বলে দেন স্যার, তাও এখন স্যার একটু শর্টলি শেষ পর্যন্ত বলে দেন। আচ্ছা, তাহলে শর্টলি শেষ করি। তাহলে দেখো এখানে আমাদের এই জায়গায় এই ইকুয়েশনটা আসছে। আমরা এফ এর জায়গায় কি লিখেছি, এফ এর জায়গায় হচ্ছে চেঞ্জ অফ দ্য মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, ডেল পি এক্স ডিভাইডেড বাই ডেল টি ডিভাইডেড বাই এরিয়া। এখন ডেল পি এক্স এটা কি চেঞ্জ অফ দ্য মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন আমরা কিভাবে বের করি, পরিবর্তন বের করি ফাইনাল মোমেন্টাম থেকে ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস করলে পরিবর্তন পাওয়া যায়। এই কারণে দেখো পি এক্স এফ মাইনাস পি এক্স আই, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এখন মোমেন্টামটা কি, ভর ইনটু বেগ। তাহলে দেখো একটা গ্যাসের কণা, সেই গ্যাসের কণার ভর ধরেছিলাম এম, একটা গ্যাসের কণার ভর এম, এবং ফাইনালি বেগটা কত, ফাইনালির বেগ হচ্ছে এখানে যে ধাক্কা লেগে এভাবে যেহেতু ব্যাক করে আসছে তখন ভেলোসিটিটা মাইনাস দিকে, এইদিকে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এটা যদি অরিজিন হয় তাহলে এইদিকে কি হবে, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো তার মানে মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে যেহেতু মুভ হচ্ছে এই কারণে তার স্পিডটা হচ্ছে মাইনাস ভি ইন্টু এক্স। তারপরে দেখো মাইনাস হবে ইনিশিয়াল মোমেন্টামের জন্য ওই একই গ্যাসের কণার ভরের কোনো পরিবর্তন হবে না, তো এমই থাকবে, ইনটু শুরুতে কোন দিকে মুভমেন্ট করেছিল, গ্যাসের কণাটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে সে শুরুতে মুভ করেছিল, এই কারণে তার ভেলোসিটিটা হচ্ছে প্লাস। তাহলে দেখো এখানে মাইনাস এম ভি এক্স, এখানে মাইনাসে প্লাসে মাইনাস এম ভি এক্স, তার মানে মাইনাস 2 এম ভি এক্স, এটা হচ্ছে টোটাল ভরবেগের যে পরিবর্তন। তো এখানে আমরা সেটাই লিখলাম মাইনাস। এখন দেখো যখন আমরা এটা শুধু ভ্যালু নিব, এটা হচ্ছে যখন ডিরেকশন চিন্তা করেছি, এখন আমরা যদি শুধু ভ্যালু নেই, ভ্যালু নিলে কিন্তু এই মাইনাসটা তখন আর কনসিডার হবে না, শুধু মান নিব। কি নিব, শুধু মান নিব, মানটা কত, 2m vx। সো এখানে আবার আমরা এরপরে যেটা করতে পারি যে ভেলোসিটি এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি কিভাবে বের করতে পারি, এক্স অ্যাক্সিসের দিকে ভেলোসিটি বের করার জন্য ফর্মুলা হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, vx ইজ ইকুয়ালস টু ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। ডেল এক্স কি, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বা তার কতটা সরণ হয়েছে,
তো একটা গ্যাসের কণা যখন এখান থেকে মুভ করে ওয়ালে যে ধাক্কা লেগে যখন আবার এখানে ফেরত আসে, তো মোট কতটা ডিসটেন্স ট্রাভেল করবে এই ওয়ালের মধ্যে যতটুকু একটা কলিশনের জন্য। দেখো একবার কলিশন হতে গেলে সে কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব হচ্ছে এই ওয়াল থেকে এই ওয়ালের মধ্যে যে দূরত্ব সেটা কয়বার হবে, 2 বার। এখান থেকে যে এই ধাক্কা লেগে আবার এখানে ফেরত আসলো, তো একটা কলিশনে মোট কত ডিসটেন্স ট্রাভেল করবে, টোটাল ট্রাভেলিং ডিসটেন্স হবে 2 * L। তো একটা কলিশনের টোটাল ট্রাভেলিং ডিসটেন্সই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ডেল এক্স, সেটা হচ্ছে 2 * L ডিভাইডেড বাই Vx, যেহেতু ডেল টি সমান বের করতে যাচ্ছি, তাহলে ডেল টি ইজ ইকুয়ালস টু 2L ডিভাইডেড বাই Vx। আর এ হচ্ছে এরিয়া, কার এরিয়া, এ কার এরিয়া, আমাদের যে কিউবটা নিয়েছিলাম তার এরিয়া, লেন্থ ইনটু ব্রেডথ। আমাদের একটা কিউব নেওয়া হয়েছিল, 3 ডাইমেনশনাল কিউব। 3 ডাইমেনশনাল কিউব এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। এই দেখো এটা L, দৈর্ঘ্য L, প্রস্থ উচ্চতা L, এটা প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা তিনটাই হচ্ছে L। তো আমরা জানি ক্ষেত্রফল কি হবে, কোন একটা সাইডের ক্ষেত্রফল হচ্ছে তার দৈর্ঘ্য ইনটু প্রস্থের সমান, গুণফলের সমান। তাহলে এখানে আমাদের এক সাইডের একটা ওয়ালের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য L মাল্টিপ্লাই প্রস্থ L, L * L, L স্কয়ার। তো এই একটা কিউবের কিন্তু মোট কয়টা সাইড থাকে, টোটাল কিন্তু 6টা সাইড থাকে, টোটাল 6টা। তো একটা সাইডের জন্য যখন নিচ্ছি তখন স্কয়ার হচ্ছে। তো এখন দেখো এটার ভ্যালু বসাবো, এই যে ডেল টি এর ভ্যালু বসাবো, এ এর ভ্যালু বসাচ্ছি L স্কয়ার, এর ডেল টি এর ভ্যালু হচ্ছে 2L ডিভাইডেড বাই Vx, ডেল Px এর ভ্যালু হচ্ছে 2m Vx, সবগুলা বসিয়ে ক্যালকুলেশন করে করে আমরা এই পর্যায়ে চলে আসি যে m Vx স্কয়ার ডিভাইডেড বাই L স্কয়ার ইনটু L মিলে হচ্ছে L কিউব। এখানে আছে Vx, এখানে Vx মিলে হয়ে যাচ্ছে Vx স্কয়ার, m Vx স্কয়ার ডিভাইডেড বাই L কিউব। L কিউবটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য যদি L হয়, প্রস্থ যদি L হয়, তাহলে L গুণ L, আবার উচ্চতা হচ্ছে L, তাহলে L গুণ L গুণ L, L কিউব। সো L কিউব হচ্ছে ভলিউম, বা ওই যে ঘনকটা নিয়েছিলাম যে কিউবের মধ্যে গ্যাসের কণাগুলো আছে, সেই বস্তু তার ভলিউম, তার আয়তন। এটাকে আমরা ভি এর মাধ্যমে লিখলাম, ভলিউমকে ভি এর মাধ্যমে লিখলাম। তাহলে L কিউবের জায়গায় লিখেছি ভি। এটা গেল হচ্ছে একটা গ্যাসের কণার জন্য। এখন দেখো তাহলে আমার টোটাল ওয়ান অ্যাক্সিস বরাবর যদি গ্যাসের কণা n হয়, তাহলে কি হবে, n ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, এবং m ইজ ইকুয়ালস টু ভর, ভর কত হবে m, একটা কণার ভর ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে ভর, ম্যাস। তো সংখ্যা নিলে কত মোল ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, ম্যাস নিলে একটা কণার ভর কত ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। সো সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি, এখানে কি আসছে m Vx স্কয়ার ডিভাইডেড বাই v প্লাস এখানে কতগুলা কণা, n কণা। তাহলে কি করব, প্রথমটার কণার স্পিড v, তাহলে Vx1 স্কয়ার প্লাস Vx2 স্কয়ার Vx3 স্কয়ার প্লাস ডট 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 Vxn স্কয়ার, যেহেতু n সংখ্যক কণা n অ্যাক্সিস n স্কয়ার। এখন দেখো এদের আমরা কি নিলাম, এদের বেগের স্যার শুনতে পাচ্ছি না আপনাকে। স্যার নেট গেছে নাকি? নেট চলে গেছে মেবি স্যার। মেবি আবার তাহলে কারেন্ট এখানে আসছে চলে মনে হয়। আসবে কি, স্যার আপনার নেট ছিল স্যার, শুনি নাই কিছু স্যার মাঝখানে। আপনার কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, কোন পর্যন্ত তাহলে কথা শোনা যাচ্ছিল না একটু বলো তো, নেট তো ছিলই। স্যার Vx1 স্কয়ার প্লাস V2। ও এই যে, হ্যাঁ তাহলে বেশি সময় না, আমি এখানেই আছি। m বাই v, এখানে দেখো Vx স্কয়ার, Vx2 স্কয়ার, x3 স্কয়ার কেন নিয়েছি, কারণ এখন কিন্তু একটা অ্যাটম বা একটা মলিকুলের জন্য আমরা থাকবো না, এখন একটা মলিকুলের পরে আমরা n সংখ্যক মলিকুলের জন্য চলে আসছি। ক্লিয়ার, কতগুলা যে n সংখ্যক মলিকুলের জন্য আমার কি হবে, তো n সংখ্যক মলিকুলের জন্য আমার দেখো এখানে Vx স্কয়ার তো একটার জন্য ছিল, তাহলে n সংখ্যকের জন্য প্রথমটার জন্য x1 তার স্কয়ার, দ্বিতীয়টার জন্য Vx2 তার স্কয়ার, তৃতীয়টার জন্য Vx3 তার স্কয়ার, একইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এভাবে করে 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 কত পর্যন্ত যাবে, যেহেতু আমরা n সংখ্যক গ্যাসের কণা ধরেছি, তাহলে হবে Vxn স্কয়ার
এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আছে হচ্ছে এম কে আমরা, এই দেখো এম আছে, আর এই জায়গায় আমরা নিয়ে আসছি কি এন ইন্টু এন এ, এন ইন্টু এন এ, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তো এন ইন্টু এন এ আমরা নিয়ে আসার কারণ কি? নিয়ে আসার কারণ টোটাল, এটা প্রথমে যখন আমি এম নিচ্ছি, এটা হলো একটা গ্যাসের কণা, এর জন্য প্রেসার। যখন আমি নিয়েছি কয়টা গ্যাসের কণার জন্য, এই যে দেখো একটা গ্যাসের কণার ভর। এখন যখন আমি এন সংখ্যক গ্যাসের ভেলোসিটি নিচ্ছি, তখন তো আর আমার একটা গ্যাসের কণার ভর থাকবে না, তখন কতগুলো গ্যাসের কণা হবে, অ্যাভোগাড্রোর যে নাম্বার, এই যে দেখো এন, অ্যাভোগাড্রো নাম্বার, মোট নাম্বার দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে না? বিষয়টা জি স্যার, বুঝতে পেরেছো মোলার কি? ম্যাথ। মোলার ম্যাস, এই যে দেখো এন ইন্টু এন এ, এন ইন্টু এন এ, এই নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখানে মাল্টিপ্লাই করে দিলে এখানে টোটাল যত, তার জন্য টোটাল এন নাম্বারের জন্য আমার হয়ে গেল প্রেসার। ওকে, আর এখানে দেখো আমরা ডিভাইডেড বাই এন নিয়ে নিলাম। এখানে আমি নতুন একটা টার্ম আনছি, খেয়াল করো, এই টার্মটা এখানে নিয়ে আসছি, মাল্টিপ্লাই করেছি। কি দিয়ে মাল্টিপ্লাই করেছি? এন দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করেছি? এন দিয়ে। আলটিমেটলি এন না লিখে কি লেখা হয়েছে? এন ইন্টু এন এ। যেহেতু টোটাল নাম্বারটা অ্যাভোগাড্রোর মাধ্যমে লিখলে এন ইন্টু এন এ হয়, তো এম এন ইন্টু এন এ ডিভাইডেড বাই ভি। আর এখানে আবার এন দ্বারা ডিভাইডেড করেছি, তার মানে এইটা এবং এইটা ক্যান্সেল হয়ে যাবে, এই এন এবং এটা ক্যান্সেল হবে। ওকে, এই এতটুকু বিষয় সবাই বুঝতে পেরেছো কিনা? কোনো জি স্যার, বুঝতে ডাউট পারছি থাকলে স্যার। বলো। সো এরপরে যেটা আসে দেখো, এই যে এই জিনিসটাকে একটু চিন্তা করো। একটু আগে কিন্তু আমি এই বিষয়টা বলেছি, সেটা হলো রুট মিনস স্কয়ারের বিষয়। যে রুট মিনস স্কয়ার কে এই যে vx1 স্কয়ার vx2 স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই n, তাহলে কি হবে এটা? এটা হচ্ছে অ্যাভারেজ। এভারেজ হবে। এই যে নাম্বার দিয়ে যখন এভারেজ স্পিড চলে আসলো, এই যে এভারেজ স্পিড। ওকে, তাহলে দেখো ভি স্কয়ার এক্স এভারেজ, তাহলে পি ইজ ইকুয়ালস টু এন, এই এম ইন্টু এন এ, এটাকে এমটাকে ভিতরে নিয়ে এন বাইরে নিয়ে আসলাম। তো এম ইন্টু এন এ কি আবার আমরা ক্যাপিটাল এম এর মাধ্যমে লিখতে পারি মোলার ম্যাস, এক মোলের ম্যাস। এই জন্য এম ইন্টু এন এ কে মোলার ম্যাস এম এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এন ইন্টু মোলার ম্যাস এম ডিভাইডেড বাই ভি ইন্টু ভি এক্স স্কয়ার এভারেজ। ওকে, ওকে স্যার। এতটুকু কিছু ক্লিয়ার কেন Yes, ক্যাপিটাল sir. ম্যাস আসছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা চলে যাব 3 ডাইমেনশনাল ফ্যাক্টে। ওটাতে 1 ডাইমেনশনাল ছিল, এখন কি হবে যে ওটা শুধু কিন্তু এক্স অ্যাক্সিসের দিকে ছিল, এটা কোন দিকে? শুধু এক্স অ্যাক্সিসের দিকে। দেখো এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসের দিকে। এখন যাব কোথায়? ওয়াই অ্যাক্সিসের দিকে। এই যে ওয়াই অ্যাক্সিসের দিকে নিলাম, তার মানে টোটাল ভিটা কত হবে? এক্স অ্যাক্সিসের দিকে ভি এর স্কয়ারের যোগফল, এই টোটাল ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু এক্স অক্ষ বরাবর যে স্পিড তার স্কয়ার প্লাস ওয়াই এর দিকের স্কয়ার প্লাস জেড এর দিকের স্কয়ার। এখন আমরা এটাকে এভারেজ করলে এটা এভারেজ, এটা এভারেজ, এটা এভারেজ। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের সব অ্যাক্সিস বরাবরই স্পিড গুলার ভ্যালু সমান থাকে, গ্যাসের মলিকুলের স্পিড ভ্যারিয়েশন হয় না। যেহেতু কোনো কলিশনের কারণে সে কোনো এনার্জি হারায় না, গ্যাসের কলিশন গুলো হচ্ছে ইলাস্টিক কলিশন, এই ধরনের কলিশনে কোনো এনার্জি হারায় না, কোনো কাইনেটিক এনার্জি লস হয় না। যত ধরনের কলিশন আছে সব কলিশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ইনইলাস্টিক আর একটা হচ্ছে ইলাস্টিক। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তার গতিশক্তির পরিবর্তন হয়ে যায়, এনার্জি লস করে, বাট ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, এনার্জি লস করে না। তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে vx vy এবং vz এই তিনটা সমান লিখতে পারি। সমান লিখলে সবগুলাকে আমরা একটা হিসাবে ধরতে পারি, যে vx স্কয়ার vy স্কয়ার vz স্কয়ার কে শুধু vx স্কয়ার অথবা শুধু v দিয়েও লিখতে পারো, জেনারেল v স্কয়ার v স্কয়ার v স্কয়ার। তাহলে v স্কয়ার এভারেজ ইজ ইকুয়ালস টু 3 vx স্কয়ার এভারেজ, এইভাবে আমরা পেয়ে গেলাম। সো vx স্কয়ার এভারেজ কে তাহলে লিখতে পারি v এভারেজ ডিভাইডেড বাই 3, একটা ইকুয়েশন এখান থেকে আমরা পেলাম। vx স্কয়ার এভারেজ ইকুয়ালস টু v স্কয়ার এভারেজ ডিভাইডেড বাই 3। এতটুকু বিষয় সবার কাছে ক্লিয়ার? ইজ ইট ওকে? জি স্যার, জি স্যার। তারপরে আসো, এখানে দেখো আমরা ওই যে
ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা vx স্কয়ার এর ভ্যালুটা বসিয়ে দেই যে v স্কয়ার এভারেজ ডিভাইডেড বাই 3, তাহলে দেখো p ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 3 nm v স্কয়ার এভারেজ চলে আসে। তো v স্কয়ার এভারেজ মানে হচ্ছে এই এভারেজটাকে এখন আমরা সেটাকে কি বলতে পারি, এটা রুট মিন্স স্পিড rms, v এভারেজ কে বলতে পারি, এই যে দেখো v এভারেজ ইজ ইকুয়ালস টু রুট ওভার v rms ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার v স্কয়ার এভারেজ। তো এটা যদি বোথ সাইড কি স্কয়ার করে দাও তাহলে v স্কয়ার rms ইজ ইকুয়ালস টু v স্কয়ার এভারেজ, এই বিষয়টা আমরা লিখতে পারি, এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। তো p ইজ ইকুয়ালস টু আমাদের ইকুয়েশন আসে nm ডিভাইডেড বাই 3b, আর এই এভারেজের জায়গায় তখন আমরা রুট মিন্স স্কয়ার স্পিড নিয়ে চলে আসছি, তাহলে এখানে রুট মিন্স স্কয়ার স্পিড ইজ ইকুয়ালস টু 3 pv ডিভাইডেড বাই nm। তো এখানে যদি স্কয়ার করে দেই তাহলে 3 pv ইজ ইকুয়ালস টু হচ্ছে nrt, তাহলে এই pv এর জায়গায় nrt লিখেছি ডিভাইডেড বাই mn, তাহলে এখানে দেখো vrms nn ক্যান্সেল হয়ে vrms ইজ ইকুয়ালস টু রুট ওভার 3rt ডিভাইডেড বাই m, এই হলো ডেশনটা রুট মিন্স স্কয়ার এর স্পিড। এখন কি বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। কোনো ডাউট থাকলে তাও কোশ্চেন করতে পারো। এরপরে নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা বলো। এনি মোর কোশ্চেন? এনি মোর কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে বলো। কি আর কোনো কোশ্চেন নেই? আর কি কোনো কোশ্চেন? তাহলে দেখো আমাদের এইখানে চলে আসি, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম pv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই পার্টটাতে আমরা এসেছিলাম, এই পার্ট পর্যন্ত শেষ করেছিলাম। কি করেছি? pv টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? এইটা এখন এটাকে আমরা জেনারেলি এই এদের মাল্টিপ্লাই করলে যদি কনস্ট্যান্ট হয় তাহলে জেনারেল ফর্মে আমরা তাকে লিখতে পারি যে ইনিশিয়াল এবং ফাইনাল যেই কন্ডিশনে আমরা p এবং v টু দি পাওয়ার গামাকে মাল্টিপ্লাই করি না কেন একটা ফিক্সড ভ্যালু হবে, একটা নির্দিষ্ট ভ্যালু হবে। তো এখান থেকে আসলে এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করতে পারি অথবা মডিফাই করতে পারি কিভাবে, যে ইনিশিয়ালি আমাদের প্রেসার এবং ভলিউম তার পাওয়ার গামা এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা যদি ফলাফল পাই x, তাহলে ফাইনালি প্রেসার এবং ফাইনালি ভলিউম টু দি পাওয়ার গামা এদের মাল্টিপ্লাই করলেও আমরা সেম রেজাল্টই পাবো। এটাই pi vi টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু pf vf টু দি পাওয়ার গামা, এটা আমাদের রিলেশন, এটার মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারি। আমি একটু বোর্ডে না যাই আজকে, আর খুবই টপিক নাই বেশি, বোর্ডেই দেখিয়ে দিই, একটা ডিফিকাল্ট। তোমাদের তো আর কোনো ক্লাস নেই আজকে নাকি? কোনো ক্লাস আছে? না স্যার, না। ক্লাসের তো ঝামেলা নাই, 10-15 মিনিট বেশি হলেও আশা করি কারো প্রবলেম হবে না। যদি বোঝার জন্য, বুঝতে চাইলে যারা বুঝতে চাচ্ছ তারা থাকো, কোনো প্রবলেম নাই, কারণ আমার কোনো ক্লাস নাই, আমি ফ্রি আছি, আমার কোনো সমস্যাও নেই। সো এখন যে এই টপিকটা আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে টি এবং ভি এর মধ্যে রিলেশন, টেম্পারেচার এবং ভলিউম। দেখো টি এবং ভি এর মধ্যে রিলেশন কোন প্রসেসের জন্য? অ্যাডিয়াবেটিক এর জন্য, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক এর জন্য পি এবং প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন কি? কেউ একজন বলো তো, অ্যাডিয়াবেটিক এর জন্য প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক এর জন্য প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন কি কেউ বলতে পারবা? স্যার টি প্রপোর্শনাল টু ভি। স্যার p proportional to v না, p দেখো p v to the power gamma is equals to হচ্ছে কনস্ট্যান্ট। গামা ইকুয়াল কি? জি স্যার, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এর জন্য প্রেসার এবং ভলিউমের মধ্যে রিলেশন, p v to the power gamma is equals to কনস্ট্যান্ট। অথবা ইকুয়েশনটাকে মডিফাই করে লিখতে পারি pi vi to the power gamma is equals to pf vf to the power gamma। এই দেখো, ওকে। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো, কিন্তু রেকর্ড করি নাই আনফরচুনেটলি। রেকর্ড করলে তোমাদের জন্য সুবিধা হতো। যাই হোক, সবাই তো বুঝতে পেরেছো? বোঝা থাকলে একবার মাথায় রেকর্ড হয়ে গেলে আর এখানে রেকর্ড না করলেও হবে। মাথায় রেকর্ড হয়েছে তো নাকি? যে জিনিসগুলো আলোচনা করলাম, জি স্যার, তাহলে আর এখানে রেকর্ড না করলে হবে, মাথায় রেকর্ড থাকলেই হবে। তো দেখো এটা হচ্ছে
ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এর জন্য কিন্তু আমরা এই রিলেশন। এখন আমরা দেখব যে টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে তাহলে কিভাবে রিলেশন ডেভেলপ করা যায়। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য আমরা জানি কি পিভি ইজ ইকুয়ালস টু nRT, এটা n মোল গ্যাসের জন্য। আমরা যদি 1 মোল গ্যাসের জন্য নিই তাহলে কি লিখতে পারবো? ফর 1 মোল গ্যাস হচ্ছে RT, শুধুমাত্র R এবং T, n মোল না কনসিডার করলে 1 মোল গ্যাস n is equals to 1, দ্যাট মিন্স 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি PV is equals to RT। সো তোমরা এখন এই ইকুয়েশনটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে V রাখো, তাহলে দেখো V is equals to আমরা লিখবো RT না P রাখি, P কে রিপ্লেস করি। আমরা যেহেতু ভলিউমের রিলেশন করতে যাচ্ছি তাহলে অবশ্যই আমাকে P কে রিপ্লেস করতে হবে, দ্যাট মিন্স P is equals to হবে RT ডিভাইডেড বাই V। এই আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন এই ইকুয়েশনটাকে এখানে আমরা প্লেস করব, কি হবে? P এর জায়গায় RT ডিভাইডেড বাই V ইনটু V টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো নিচে আছে V আর উপরে আছে V টু দি পাওয়ার গামা। তাহলে কি হবে? V আমরা জানি যে ডিভাইডেড থাকলে পাওয়ারে কি হয়ে যায়? যদি ডিভাইডেড ফর্মে থাকে বেজ একই থাকে, এখানে বেজ V, এখানেও বেজ V, এর উপরে কিছু নাই মানে হচ্ছে তার উপরে পাওয়ার হচ্ছে 1। তো ডিভাইডেড ফর্মে আছে, ডিভাইডেড ফর্মে থাকলে পাওয়ারে মাইনাস হয়ে যায়। সো T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই R, মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো আলটিমেটলি এটা নিয়ে ডিফারেন্ট একটা কনস্ট্যান্ট হবে। সো আমাদের আলটিমেট রিলেশনটা যেটা হয় সেটা হচ্ছে T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। T V টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা যদি মডিফাই করে ইকুয়েশনটা লিখি তাহলে দেখো Ti টু দি পাওয়ার গামা মাইনাস 1, ইনিশিয়াল টেম্পারেচার এবং ইনিশিয়াল ভলিউম এর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ফাইনাল টেম্পারেচার, তার মানে TF VF ফাইনাল ভলিউম এর পাওয়ার হচ্ছে গামা মাইনাস V টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের রিলেশন। এই রিলেশনের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারি। বিভিন্ন প্রজেক্ট করলে আমরা এই রিলেশন ইউজ করে দেখা যাচ্ছে যে ইনিশিয়াল এবং ফাইনাল প্রেসারের মধ্যে কন্ডিশন সেট আপ করে বিভিন্ন কাজ করলে এই রিলেশন ইউজ করে তখন আমরা প্রোগ্রাম লিখতে পারবো। বিষয়টা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। সো এখানে কোন প্রসেসের জন্য আমরা এটা করেছি? TI VI টু দি পাওয়ার গামা মাইনাস 1, TF VF টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্রসেসের জন্য অ্যাডিয়াবেটিক প্রসেস। তো দেখো আমরা যখন একটা বিষয় মনে রাখবা, যখনই আমরা গামা ইউজ করতেছি, গামা ইউজ করা মানে হচ্ছে সেই প্রসেসটা কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস হবে। এই বিষয়টা মাথায় রাখবা, যখনই গামা ইউজ করা হচ্ছে তাহলে সেটা কি প্রসেস? ডেফিনেটলি এটা অ্যাডিয়াবেটিক প্রসেস হবে। এরপরে দেখো আমরা একইভাবে ওয়ার্ক ডান এর ক্যালকুলেশন ফাইন্ড আউট করব। ওয়ার্ক ডান, যে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান এর কি ইকুয়েশন আসে, ওয়ার্ক ডান কিভাবে ফাইন্ড আউট করা যায়, এই টপিকটা এখন দেখব। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান, তো W ইজ ইকুয়ালস টু আমরা জানি P dV। ভলিউম হচ্ছে ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম, এটা হচ্ছে লিমিট ইন্টিগ্রেশনের। সো আইডিয়াল গ্যাসের জন্য দেখো PV ইজ ইকুয়ালস টু nRT, PV ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT, এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। তো এখন আমরা এখানে P কে রিপ্লেস করতে পারি, P কে যদি রিপ্লেস করি দেখো V এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। তো যদি 1 মোল নাও তাহলে n এর জায়গায় n না লিখে শুধু RT নিবা, আর n মোল গ্যাসের জন্য যদি তুমি ওয়ার্ক ডান বের করো তাহলে n থাকবে, আর 1 মোল গ্যাসের জন্য হলে n থাকবে না। তো আমরা n মোলের জন্য করি বা 1 মোলের জন্য করি, আলটিমেটলি প্রসেসটা একই, সবই এক। সো এখানে দেখো আমরা লিখে দিতে পারি P এর জায়গায় আমরা লিমিট নেই VI ইনিশিয়াল টু ফাইনাল। P এর জায়গায় কি লিখবো? P এর জায়গায় হচ্ছে NR ডিভাইডেড বাই N R T ডিভাইডেড বাই V ইনটু DV। ওকে,
তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসটা অ্যাডিয়াবেটিক, কোনো হিটের এক্সচেঞ্জ হবে না, হিটের কোনো আদান প্রদান হবে না। সো এখানে আমাদের যে ভ্যালুটা টি 1 মোলের জন্য করেছে নাকি ইকুয়েশনটা কই নিয়েছে পিভি, না এখানে আমাদের শুধু শুধু ওইটাতে এনে আবার স্টেপ বাড়ানোর দরকার নাই, আমরা ডাইরেক্ট এই ইকুয়েশনটা নিয়ে নিব যে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটা নিয়েই মূলত এখানে চলে আসবো, তাহলে এখানে আরো স্টেপ বেড়ে ওখানেই ফাইনালি যেতে হবে। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি নিয়ে যদি যাই, আমাদের যেখানে আসবে প্রথমে সেটা কি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই রিলেশন এটা অলরেডি আমরা আগেই বের করেছি। তো এখানে আবার ওইটাকে বা অনেকগুলো স্টেপ বাড়ায় বের করার কোনো দরকার নেই। পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই রিলেশন এটা আমরা জানি। তো এই কনস্ট্যান্টকে আমরা একটা সিম্বলের মাধ্যমে লিখি যে এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো পি প্রেসার ইনটু ভলিউম টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এ। তাহলে এ কি, কাকে ধরেছি বলো তো, এ কি কাকে ধরেছি? কনস্ট্যান্ট। এ হচ্ছে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকে আমরা একটা সিম্বল ধরেছি। সিও ধরতে পারো, তোমার যদি সি ধরতে মানে সি ধরলে কনভেনিয়েন্ট মনে হয় ইউ ক্যান, তুমি সি ধরতে পারো, পি ধরতে পারো, ওকে যে কোনো একটা, তুমি যে কোনো একটা সিম্বল ধরলা। সো আমি এখানে ধরলাম এ, পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এ। তাহলে এখানে পি ইজ ইকুয়ালস টু হবে এ ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, পি এর জায়গায় এ ভি টু দি পাওয়ার গামা হবে এটা। এখন এইটাকে সরাসরি আমরা পি এর জায়গায় বসিয়ে দেই। এ হচ্ছে একটা সুন্দরভাবে লিখি ভি টু দি পাওয়ার গামা ইনটু ডিভি, এটা স্কয়ারের মতো নাম মনে হয়, এটা গামা সিম্বল, গামা পি ভি টু দি পাওয়ার গামা। এখন আমরা যেটা করব ইন্টিগ্রেশন করব, এ হচ্ছে কনস্ট্যান্ট, তো এ কনস্ট্যান্ট থাকলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আর এখানে ভিতরে দেখো 1 বাই ভি টু দি পাওয়ার গামা, সো এটা আমাদের 1 বাই ভি টু দি পাওয়ার গামা থাকবে এখানে 1 ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। লিমিট থেকে যাবে, লিমিট আমরা লিখবো, দেখো ভিআই ইনিশিয়াল ভলিউম, এখানে আমাদের ফাইনাল ভলিউম, ওকে। সো এটাকে এখন ইন্টিগ্রেশন করব। কি করতে হবে, ইন্টিগ্রেশন কি করলে ইন্টিগ্রেশনে আমরা চলে আসতে পারবো? 1 বাই ভি টু দি পাওয়ার গামা আছে, এটা আমরা ইনভার্স করে দিলাম যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা, এটা কি 1 বাই আকারে আছে। এখন যদি আমি এটাকে ডিভাইড ইনভার্স আকারে 1 বাই আকারে না লিখি, তাহলে কি লিখতে পারবো? ভি টু দি পাওয়ার মাইনাস গামা, যেমন এরকম আছে 1 বাই এক্স স্কয়ার, কি লিখতে পারি 1 বাই এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 2। তো এখানে কি আছে 1 বাই ভি এর পাওয়ার হচ্ছে গামা, তো সেটাকে আমরা যদি 1 বাই আকারে না লিখি কি আসবে আলটিমেটলি ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইনটু ডিভি। আর লিমিট হচ্ছে ভিআই থেকে ভিএফ, ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম। সো দেখো এখানে এ, এখন এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি হয়, ইন্টিগ্রেশনের রুল অনুসারে পাওয়ার ভি এর উপরে পাওয়ার মাইনাস গামা, তো মাইনাস গামা প্লাস 1 হয়ে যাবে, 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বেড়ে যায়, যা পাওয়ার থাকে তার 1 বেড়ে যায়। যেমন তুমি যদি এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করো, এক্স স্কয়ার ডিএক্স, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তার ফলাফল কি হবে? ফলাফল হবে এক্স কিউব, মানে হচ্ছে 2 প্লাস 1। এটাই কি শেষ নাকি আরো কিছু করতে হয় বলো তো? ইন্টিগ্রেশন বলো। আর ইয়া করতে হবে স্যার নিচে হচ্ছে এই 2 প্লাস রাইট, ডিভাইডেড বাই ওই পাওয়ারটাই কিন্তু আবার এখানে চলে আসবে ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো এখানেও সেই একই জিনিস, ভি এর পাওয়ার আছে মাইনাস গামা, বেড়ে গেল মানে মাইনাস গামা প্লাস 1 হয়ে গেল, ডিভাইডেড বাই আবার ওই জিনিস দিয়ে ডিভাইডেড থাকবে, দ্যাট মিন্স মাইনাস গামা প্লাস 1। ওকে, তো এখানে আমরা লিমিট বসিয়ে দেই ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম। এখন এটাকে একটু সুন্দর করে লিখি, যে মাইনাসটাকে আগে না লিখে মাইনাস পরে লিখি। কিভাবে লিখতে পারবো? এ আমরা ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা লিখি, যেহেতু মাইনাস গামা প্লাস 1 সেটাকে ঘুরিয়ে এভাবে লিখতে পারি 1 মাইনাস গামা, ডিভাইডেড বাই নিচেও এভাবে আমরা 1 মাইনাস গামা আকারে লিখতে পারি 1 মাইনাস গামা। ওকে, এটা একটু সৌন্দর্য বর্ধন হলো আর কি।
প্রথমেই মাইনাস সাইন থাকলে দেখতে খারাপ লাগে, এটাকে একটু সৌন্দর্য বর্ধন করলাম, যে 1 মাইনাস গামা 1 মাইনাস গামা লিখলাম। ভিআই ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম। এখন আমাদের কি কাজ? আমাদের করতে হবে লিমিটটাকে বসিয়ে দিতে হবে, লিমিট বসাইতে হবে। তাহলে এ লিমিট বসাইলে কোন লিমিটটা আগে বসাইতে হবে? ভি এর জায়গায় কাকে বসাবো বলো তো? ভি এর জায়গায় ফাইনাল ভলিউম, দ্যাট মিন্স আমাদের আপার লিমিট বসাইতে হয়, ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, তো নিচে আসেই। দেন আপার লিমিট বসানোর পরে কি একটা মাইনাস সাইন চলে আসে, আপার লিমিট বসানো হলে যা থাকবে মাইনাস, দেন লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট বসাই, লোয়ার লিমিট হচ্ছে ভিআই, তাহলে দেখো ভিআই এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা, নিচে আমাদের 1 মাইনাস গামা 1 মাইনাস গামা, এই আমরা ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে এ কে এখন কি করা যায়? একে আমরা আমাদের সুবিধা মতো ইউজ করব। মেন কথা হচ্ছে আমরা ওয়ার্ক ডান বের করতে চাই, তো একে এখন আমরা আমাদের সুবিধা মতো ইউজ করব। কিভাবে? আমরা জানি, দেখো ইনিশিয়াল প্রেসার ইনটু ইনিশিয়াল ভলিউম টু দি পাওয়ার গামা, মানে পিআই ভিআই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কি জানি? ফাইনাল প্রেসার ইনটু ফাইনাল ভলিউম টু দি পাওয়ার গামা। এইটা কি আলটিমেটলি একটা কনস্ট্যান্ট না? এই কনস্ট্যান্ট, ওই যে যেখানে আমরা প্রথমেই কনস্ট্যান্টকে এ ধরে নিয়েছিলাম, মনে পড়ে? প্রথমে আমরা শুরুতে কি ধরেছি? কনস্ট্যান্টকে এ ধরেছি। তাহলে দেখো আমার যেখানে যেটা দরকার, আমার এর জায়গায় আমি দরকার হলে আমি এটা বসাইতে পারি, অথবা এর জায়গায় যেখানে দরকার আমি এটাও বসাইতে পারি। এতটুকু বিষয় ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে আমার এখন সুবিধা মতো এর জায়গায় যেহেতু এখানে ফাইনাল আছে, তাহলে আমি এখানে ফাইনালটা বসিয়ে দিব প্রথমটাতে, যে এখানে প্রথমে আমি এ দিয়ে গুণ করব। দেখো এ ইনটু ভিএফ এর পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস গামা। দেন আবার এখানে ব্র্যাকেট তুলে এ দিয়ে এটাকেও গুণ করে দেই, এ ইনটু ভিআই পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। সো এখানে আমরা এর জায়গায় প্রথমে দেখো আমি দেখতে হবে কি এখানে আমার ফাইনাল ভলিউম আছে, তাহলে ফাইনাল ভলিউম থাকলে এর প্লেসে এখন কাকে বসিয়ে দিব বলো? ইনিশিয়াল বসাইলে আমার লাভ হবে? আলটিমেটলি কিন্তু লাভ হবে না। সো এখানে যেহেতু ফাইনাল আছে ভিএফ, তাহলে ফাইনালের এই টার্মটা, দ্যাট মিন্স পিএফ ভিএফ, এইটাকে আমার বসিয়ে দিতে হবে। তাহলে আমি বসিয়ে দিই এর জায়গায় পিএফ ইনটু ভিএফ টু দি পাওয়ার গামা মাল্টিপ্লাই এখানে ভিএফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা অলরেডি আছেই, সো 1 মাইনাস গামা ডিভাইডেড বাই নিচেই কি আছে 1 মাইনাস গামা, এর সাথে মাইনাস। তাহলে এখন এখানে এর জায়গায় কি বসাবো? কেউ একজন বলো তো, এখানে আমরা এর জায়গায় কি বসাবো সেকেন্ড পার্টে? স্যার পিআই ভিআই টু দি পাওয়ার গামা। রাইট, পিআই ভিআই টু দি পাওয়ার গামা ইনটু এখানে ভিএফ, এখানে আছে ভিআই, দেখো ভিআই টু দি পাওয়ার 1 মাইনাস গামা, নিচে ডিভাইডেড আকারে রয়েছে 1 মাইনাস গামা। তাহলে এখান থেকে আমাদের কি চিন্তা করতে হবে? এখানে দেখো মাল্টিপ্লাই আকারে আছে, বেস হচ্ছে ভিএফ, এখানে ভিএফ, তো গামা প্লাস 1 মাইনাস গামা কি হবে? তাহলে গামা গামা কি হবে? ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে পি ভি টু দি পাওয়ার শুধু পিএফ আর ভিএফ থাকবে। কি থাকবে? পিএফ ইনটু ভিএফ। এই যে এখানে দেখো এই দুইটা প্লাস করো, গামা প্লাস 1 মাইনাস গামা, এখানে গামা আর মাইনাস গামা ক্যান্সেল হয়ে ভিএফ এর উপরে শুধু পাওয়ারটা থেকে যাবে 1। যদি না বুঝো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো গামা প্লাস 1 মাইনাস গামা, এটা হলো ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইজ মাইনাস। আবার এখানেও তুমি একইভাবে পিআই ভিআই টু দি পাওয়ার গামা প্লাস 1 মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তাহলে এই গামা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই গামা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের ওয়ার্ক ডান কি থাকে? দেখো 1 ডিভাইডেড বাই 1 পরে লিখি, 1টা তো আর আগেই দরকার নাই, তো একবারেও লিখে দেই যেহেতু বুঝতে পারবা আশা করি।
যে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, আর এখানে ব্র্যাকেটের মধ্যে কি থেকে যাচ্ছে, পিএফ ভিএফ মাইনাস পিআই ভিআই। এই ফরম্যাটে ইকুয়েশনটা, এটাই ওয়ার্ক ডান। অথবা চাইলে এটাকে আরেকটু সাজায় লেখো, তুমি মন চাইলে এটাকে বিভিন্ন ভাবে লিখতে পারো। নিচে মাইনাস কমন নাও, উপরে মাইনাস কমন নাও। উপরে যদি মাইনাস কমন নাও তাহলে এটা আইটা আগে চলে আসবে, পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ। নিচে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে বলো তো? কেউ একজন মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? গামা মাইনাস গামা 1। মাইনাস 1। স্যার 1 রাইট, মাইনাস 1 মাইনাস গামা তো আছে, এখন আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে ঘুরে যাবে না, যে গামা মাইনাস 1 হয়ে যাবে। উপরেও দেখো ঘুরে গেছে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই পিআই টা আগে চলে আসছে, ইনিশিয়ালটা পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ। তো এখানে এটা ক্যান্সেল হয়ে গেল। ওইভাবে লিখতে পারো, অথবা গামা আগে দিয়েও লিখতে পারো, যে 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু পিআই টা আগে দিয়ে লিখলাম, মানে ইনিশিয়াল আগে দিলা, পিআই ভিআই মাইনাস পিএফ ভিএফ। তো যেভাবে লিখো আলটিমেটলি বিষয়টা একই আসছে। তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে লিখো, এভাবে লিখো এভাবে লিখো। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডানের ইকুয়েশন ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। W is equals to 1 divided by gamma minus 1 PI VI minus PF BF। কি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য ওয়ার্ক ডান, W is equals to 1 divided by gamma minus 1 PI VI minus PF BF। সবার কাছে ক্লিয়ার হয়েছে নাকি কোনো ডাউট আছে? এনি ডাউট? ক্লিয়ার স্যার। ক্লিয়ার কোনো স্যার। ডাউট থাকলে ওকে, তাহলে এরপরে আমরা প্রবলেম সলভে চলে যাই। এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। প্রবলেম খুবই তাহলে প্রবলেম এগুলা ওই থিওরির আলোকেই তোমরা খুব সহজে সলভ করতে পারো। কি বলা হয়েছে দেখো, we know that for an adiabatic process pv to the power gamma is equals to a constant। pv to the power gamma কি একটা কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, মানে কি a হচ্ছে সিম্বল, তাই না? এটা একটা কনস্ট্যান্ট। ইভ্যালুয়েট a কনস্ট্যান্ট, এই a কনস্ট্যান্টের মান আমাদেরকে বের করতে হবে। ইভ্যালুয়েট a কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টের মান কত সেটাই বের করতে হবে। শুধু কনস্ট্যান্টের মানটা আমাদেরকে বের করতে হবে। কি জন্য? ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস involving exactly 2 mole of an ideal gas। তার মানে n এর ভ্যালু হচ্ছে 2 mole passing through the state having exactly p is equals to 1 atmospheric pressure এবং t is equals to 300 Kelvin। তাহলে p এর ভ্যালু হচ্ছে 1 atmospheric pressure atm। তো 1 atm কে আমাদের প্যাসকেলে কনভার্ট করলে এটা হবে 1 into 10 to the power 5 pascal assuming a diatomic gas। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখানে কি মনোঅ্যাটমিক বলা হয়েছে নাকি ডায়াটমিক নাকি পলিঅ্যাটমিক, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম সব প্রবলেম ডায়াটমিকই থাকে। তাহলে গামা এর ভ্যালু কত হবে ডায়াটমিকের জন্য? ডায়াটমিকের জন্য 5/2 1 ডিভাইডেড বাই 4। ওইটা করলে কি হবে, তুমি যদি করো ডায়াটমিকের 5 ডিভাইডেড বাই 2 তাহলে কি হবে, 5 কে 2 দ্বারা ডিভাইডেড করলে 1.4। গামা এর ভ্যালু হচ্ছে 1.4। বিষয়টা বোঝা গেল? ইয়েস স্যার। যদি এটা ডায়াটমিকের জন্য, যদি সেটা মনোঅ্যাটমিক হয় 1.67। মনোঅ্যাটমিকের জন্য ভ্যালু কত? 1.67। এখন আর্গন একটা एग्जांपल দিয়ে দিলাম, আর্গন, তাহলে বুঝতে পারবো মনোঅ্যাটমিকের জন্য 1.67। আর যদি পলিঅ্যাটমিক হয় সাপোজ তোমার অ্যামোনিয়া অথবা মিথেন CH4, মিথেনের জন্য কত হবে? 1.33। তো 1.33। 1.33। এদের ইউনিট কি বলো তো? এর ইউনিট কি? এর ইউনিট কি? এর ইউনিট কি? স্যার ইউনিট তো নাই স্যার। নো ইউনিট, তাই না? নো ইউনিট, এদের কোনো ইউনিট নাই। কারণ কি, এরা হচ্ছে রেশিও, একই জিনিসের মোলার স্পেসিফিক হিটের রেশিও, দুইটা একই জিনিসের অনুপাত, এর জন্য এদের কোনো ইউনিট থাকবে না। সো এই ভ্যালুগুলো দেওয়া আছে, আমাদের এখন বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ কনস্ট্যান্ট। আমরা লিখি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে এ কনস্ট্যান্ট। এই এর মানটা আমরা বের করব, এ
সুন্দর করে লিখি এ, এই এর মানই বের করব। তো আমাদের প্রেসারের ভ্যালু হ্যাঁ দেওয়া আছে, গুড, বাট ভলিউমের ভ্যালু, ভলিউম 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 কোথাও দেওয়া নাই। কি দেওয়া আছে? এন এর ভ্যালু এবং টি এর ভ্যালু। সো আমরা কি জানি? আইডিয়াল গ্যাস, এখানে অলরেডি বলেই দিয়েছে দিস ইজ এন আইডিয়াল গ্যাস, ডায়াটমিক আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস। এই যে দেখো আইডিয়াল গ্যাস, এটা কি গ্যাস? আইডিয়াল গ্যাস। তাহলে আমরা PV is equals to nRT, এই ইকুয়েশন জানি, PV is equals to হচ্ছে nR into T। তাহলে এখন V এর পরিবর্তে V is equals to তাহলে কি বসিয়ে দিতে পারবো? nR T divided by P, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো এখানে P আর এখানে V এর জায়গায় আসবে হচ্ছে n into R into T divided by হচ্ছে P whole to the power gamma is equals to A। এখন আমরা ভ্যালু বসিয়ে দিব, প্রেসারের ভ্যালু, n এর ভ্যালু, মোলার গ্যাস কনস্ট্যান্ট R এর ভ্যালু, T এর ভ্যালু, সবগুলো ভ্যালু বসিয়ে দিব। গামার ভ্যালু কত হবে? 1.4। সো এই ভ্যালুগুলো বসিয়ে A is equals to ফাইন্ড আউট করব। A is equals to, তো P এর ভ্যালু প্রথমে বসাই, P এর ভ্যালু 1 into 10 to the power 5 প্যাসকেল, P এর ভ্যালু 1 into 10 to the power 5 প্যাসকেল ইনটু n এর ভ্যালু মোলের ভ্যালু হবে কত? 2 মোল, দ্যাট মিন্স 2 ইনটু R এর ভ্যালু 8.31 মাল্টিপ্লাই টেম্পারেচার কত কেলভিন? ইট ইজ 300 কেলভিন। সো 300 লিখলাম ডিভাইডেড বাই আবার প্রেসার 1.1 into 10 to the power 5, 1.01 লিখতে পারো অথবা 1 লিখতে পারো, ভেরিয়েশন হবে না খুব একটা বেশি। তো এক্সাক্ট হচ্ছে 1.01 into 10 to the power 5, এটা হোল টু দি পাওয়ার 1.4। ওকে, ক্যালকুলেশনটা করো, করে কি হয় आंसर দেখো। স্যার 1.5 into 10 to the power 3, 10 to the power হোল, এই পাওয়ারটা 1.4 তো সব ঠিকঠাক মতো করলে তোমার এই রেজাল্ট আসছে, তাই তো? দেখি একটু স্যার ম্যাথস প্লাস করে 3 স্যার 10 to the power plus 3, দেখি হ্যাঁ 10 to the power plus 3 তোমার ক্যালকুলেশন ঠিক আছে, মাইনাস না প্লাস 3, 1.5 into 10 to the power 3 এইটা। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রবলেমের যেটা, হোয়াট উইল বি দ্য ইউনিট, এখানে ইউনিট কি লিখবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুব ইন্টারেস্টিং ইউনিট আসে এখানে। তো সেটা কি হবে আসলে, এটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে যে ইউনিটটা কি হবে, এর ইউনিট কি হবে। সো এ ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রেসার ইনটু ভলিউম টু দি পাওয়ার গামা। সো প্রেসারের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, প্রেসারের ইউনিট কি? নিউটন পার মিটার স্কয়ার, জানো তো এটা? প্রেসার প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আর ভলিউম ভি, ভলিউমের ইউনিট কি? মিটার কিউব, তার উপরে আবার হোল টু দি পাওয়ার গামা। তাহলে দেখো এখানে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কয়ার ইনটু থাকে হচ্ছে মিটার পাওয়ার 3 গামা। সো ইজ ইকুয়ালস টু দেখো নিউটন ইনটু মিটার এর পাওয়ার হচ্ছে 3 গামা মাইনাস 2। ওকে, বুঝতে পারলা কেন 3 গামা মাইনাস 2? ইয়েস স্যার। স্যার গামাটা কি আসবে স্যার? হ্যাঁ, গামা ছাড়া আমরা কিভাবে ইউনিট বের করব? এই কনস্ট্যান্টের ইউনিট কি হবে? অবশ্যই গামা রিলেটেড, এখানে এই কনস্ট্যান্টটা দিস কনস্ট্যান্ট রিলেটেড কার সাথে? গামা তো অবশ্যই থাকবে, গামার ভ্যালু সহ ইউনিট আসবে। খুব ইন্টারেস্টিং, এই কারণে তো বললাম এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সো দেখো নিউটন ইনটু মিটার, এখন তুমি 3 গামার ভ্যালু কত বসাবো? গামার ভ্যালু বলো ফেলো কত বসাবো? স্যার 1.4। হ্যাঁ, যেহেতু ডায়াটমিক গ্যাস এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা বের করব, তাই না? তাহলে এটা একটা ডায়াটমিক গ্যাস, অবশ্যই 1.4। তাহলে দেখো এখানে নিউটন ইনটু মিটারের উপরে কি চলে আসে? 3 4 12 4 2.2। ইন্টারেস্টিং না? 2.2। তো নিউটন ইনটু মিটার 2.2, এরকম ইউনিট দেখেছো কখনো আগে?
নো স্যার। অবশ্যই না বাট স্যার। খুবই ইন্টারেস্টিং, এটাই ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এরকমের ইউনিট হবে। এই পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু এ, এর ইউনিট কি? অবশ্যই একটা ইউনিট আছে এবং সেই ইউনিটটা হচ্ছে নিউটন ইনটু মিটারের পাওয়ার 2.2। বুঝে গেল? জি স্যার। স্যার আমাদের এরকম ম্যাথ যদি কখনো করতে হয় তখন এই ইউনিটটা কি আমাদের বের করে দেখাতে হবে খাতায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে তুমি ইউনিট, তোমার যদি মেমোরাইজ থাকে, তুমি যদি মুখস্থ থাকে জানা যে ডায়াটমিকের জন্য এরকম হবে, পলিঅ্যাটমিকের এমন, তো সরাসরি বসিয়ে দিতে পারো। আর যদি তুমি না জানো আর শুধু এটা চাওয়া হলে তো অবশ্যই দেখাইতে হবে। মানে তোমাদের যদি অফলাইন এক্সাম হতো, আমরা সাপোজ এই প্রবলেমটাই দিলাম, তখন তো অবশ্যই তোমাকে এভাবে করেই দেখাইতে হতো। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এখানে শুধু আমরা গামার মান জানা থাকলে তো বের করতে পারতেছি। হ্যাঁ, গামার মান জানা থাকলে বের করতে পারছি। মানে দেখো, যদি ডায়াটমিক না হয়ে পলি হতো তাহলে ভ্যালুটা ডিফারেন্ট, যদি মনোঅ্যাটমিক হতো তাহলে ভ্যালুটা আবার ডিফারেন্ট। বুঝাইতে পারছি? স্যার গামার ভ্যালু ডিফারেন্ট। শুধু গামার ভ্যালুটা বসিয়ে, ডিফারেন্ট বসিয়ে এখানে তুমি পেয়ে যাবে কত হবে, এম এর পাওয়ারটা কত হবে। ওকে, কোনো ডাউট? নো স্যার। আচ্ছা, তারপরে নেক্সট এর প্রবলেমে চলে যাই। কি তোমরা কি বোর হচ্ছ? তোমাদের বোর হচ্ছ নাকি বলো? না স্যার, না স্যার, No, না sir. স্যার, অবশ্যই না। কারণ বোর হয়েও না, এটা কিন্তু তোমাদেরই লাভ হবে, কারণ তোমাদের লাভের জন্যই আমি এক্সট্রা এই ক্লাসটা নিয়ে তোমাদের জন্যই আর কি মূলত করা, যাতে তোমাদের কুইজ টু ভালো হয়। আমি এফোর্ট তো দিচ্ছি এই কারণেই, কুইজের কারণেই, যে কুইজ টুটা সবাই কোনো মনে কোনো সন্দেহ নিয়ে বা কোনো দ্বিধা নিয়ে কুইজ টু দিবা না। তোমার কাছে মনে হবে আমি সবই জানি, আমি সব পারবো, আর এই ধরনের কনফিডেন্টটা যাতে গ্রো হয়। তো সেই কনফিডেন্ট জানতে হলে তোমার বেসিক সব জানতে হবে। কোনো বিষয়ে তোমার কাছে দোয়াশা থাকলে তো আর তোমার সেই লেভেলটা গ্রো আপ হবে না। তাহলে দেখো নেক্সট প্রবলেমটা খেয়াল করো, 55। a certain gas occupies a volume 4.3 লিটার। তার মানে তার ইনিশিয়ালি ভলিউমটা ছিল 4.3 লিটার, লিটারে দেওয়া। ওকে, নো প্রবলেম। প্রেসার হচ্ছে 1.2 অ্যাটমসফেরিক প্রেসার, এটা এটিএম এ দেওয়া, মানে অ্যাটমসফেরিক প্রেসার সিজিএস সিস্টেমে, এন্ড এ টেম্পারেচার 310 কেলভিন, এটা আবার এসআই সিস্টেমে দেওয়া। তার মানে সবগুলোকে আবার আমাদেরকে আলটিমেটলি কনভার্ট করে নিতে হবে যদি দরকার হয়। যে সো ইট ইজ compressed adiabatically। প্রথম ইনফরমেশনটা, এটাকে কম্প্রেস করা হয়েছে, ভলিউম কমে যাবে, এবং সেটা কিভাবে? adiabatically, দ্যাট মিন্স কোনো হিটের এক্সচেঞ্জ ওই সিস্টেমের মধ্যে হয় নাই, এভাবেই আমাদের এই কম্প্রেশনটা করা হয়েছে। তো ভলিউম ফাইনালি হয়েছে 0.76 লিটার। ডিটারমাইন দ্য ফাইনাল প্রেসার, আমাদেরকে ফাইনাল প্রেসার কত ফাইন্ড আউট করতে হবে। ডিটারমাইন দেন ফাইনাল টেম্পারেচার, দেন টেম্পারেচার ফাইন্ড আউট করতে হবে, এবং অ্যাজিউমিং দ্য গ্যাস be an ideal gas for which gamma is equals to 1.4। তো কোন টাইপের গ্যাসের কথা বলা হচ্ছে বলো তো? এই গ্যাসটা কোন ধরনের গ্যাস? ডায়াটমিক গ্যাস। দেখো, এটাই কিন্তু একটা এমসিকিউ এর কোশ্চেন। আমি কোনো একটা হিডেন জায়গায় প্রবলেমের মধ্যে এমন ভাবে লিখলাম যে তুমি খুঁজতে হবে, মানে পড়তে হবে, পুরো প্রবলেম খুঁজলেই পাবা যে হ্যাঁ গামার ভ্যালুটা 1.4 দেওয়া। ল্যাঙ্গুয়েজের প্যাসের মধ্যে এরকম ভাবে বলা হয়েছে কি গামা হচ্ছে 1.4। তোমাকে নিচে 4টা অপশন দেওয়া হলো যে দিস গ্যাস, হুইচ টাইপস অফ গ্যাস দিস ইজ, মনোঅ্যাটমিক, ডায়াটমিক, পলিঅ্যাটমিক, নান। তখন তুমি বলবা স্যার তো কোথাও বলে না এটা কি হবে না হবে, বাট সেটা কিভাবে ফাইন্ড আউট করবা? গামার ভ্যালু দেখেই কিন্তু তুমি সেটাকে ফাইন্ড আউট করে নিতে পারবা হুইচ অন ইজ দা, মানে এইটা কোন টাইপের গ্যাস। যেহেতু 1.4 ডেফিনেটলি ডায়াটমিক, যদি এটা 1.67 হতো তাহলে তুমি বুঝে যেতে ডেফিনেটলি দিস ইজ মনোঅ্যাটমিক, যদি এটা 1.33 হতো তাহলে ডেফিনেটলি তুমি বুঝে যেতে এটা হচ্ছে পলিঅ্যাটমিক। ক্লিয়ার? তো এইভাবেও মাথায় রাখবা যে এভাবে যদি আসে গামার ভ্যালু থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এটা কোন ধরনের গ্যাস, অথবা তার নাম থেকে ফাইন্ড আউট করতে পারবো যে গামার ভ্যালু কত। আচ্ছা, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, সো আমরা যেহেতু ফাইনাল প্রেসার বের করতে যাচ্ছি, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আমরা ফার্স্ট ইকুয়েশনটা লিখি যে ইনিশিয়াল প্রেসার আর ইনিশিয়াল ভলিউম টু দি পাওয়ার হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু
ফাইনাল প্রেসার ফাইনাল ভলিউম এর পাওয়ার হচ্ছে গামা, তাহলে পিআই ভিআই টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু পিএফ ভিএফ টু দি পাওয়ার গামা। এখানে দেখো আমাদেরকে যেটা বের করতে হবে প্রথমে ফাইনাল প্রেসার বের করতে হবে, তাহলে কোনটা বের করব? ইকুয়েশনের মধ্যে কোন পার্টটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে বলো তো? কি ফাইন্ড আউট করব? পিএফ স্যার পিএফ পিএফ টা ফাইন্ড আউট করব। তো দেখো ভেরি ইজি, যে আমার তো সবকিছু ভ্যালুও দেওয়া আছে আর ইকুয়েশন আমি জানি, তো আমাকে ক্যালকুলেশন করতে তো কোনো প্রবলেম নাই। পিআই ভিআই টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভিএফ টু দি পাওয়ার গামা। ওকে, সো আমাদের সুবিধার্থে আমরা এভাবে করি, তাহলে আমাদের ক্যালকুলেশন সময় কম লাগবে। যে পি ভিআই ডিভাইডেড বাই ভিএফ, কি করতে পারি এটাকে, যেহেতু দুইটারই পাওয়ার গামা, রাইট, হোল টু দি পাওয়ার গামা করে ফেলতে পারি, যে ভিআই ভিএফ হোল টু দি পাওয়ার গামা। আমাদের সুবিধার্থে আমাদের ক্যালকুলেশনে সময় কম লাগবে। সো আমাদের ইনিশিয়াল প্রেসার, দেখো আমরা ইনিশিয়াল প্রেসারের ভ্যালুটা খুঁজে পাই, এই যে এখানে 1.2 অ্যাটমসফেরিক প্রেসার দেওয়া আছে, আমি এখানে করে ফেলি ক্যালকুলেশন। 1.2 তো আর রাখতে পারবো না, প্যাসকেলে নিয়ে যাব। সো 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ডিভাইডেড বাই, দেখো ইনিশিয়াল ভলিউম ছিল 4.3 লিটার। ওকে, 4.3, নিচেরটাও কি, নিচেরটাও 0.76 লিটার। সো আমাদেরকে আর কনভার্সন করার দরকার হইল না। কেন? কারণ এই যে রেশিও আকারে আছে, অনুপাত আকারে আছে, তো সেটা লিটারে থাক, মিলিলিটারে থাক, ডেসিলিটারে থাক, সেন্টিমিটার কিউবে থাক বা ডেসিমিটার কিউবে থাক, হাউএভার ইট ইজ, রেশিও থাকলে সবকিছুই একই। এটাতে কনভার্সন করলে যা আসবে এটাতেও কনভার্সন একই থাকবে, কেটে কেটে ওই 4.3 ডিভাইডেড বাই 0.76ই থাকবে। এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখানে এর উপরে পাওয়ার আনবো, পাওয়ার দিতে হবে গামা 1.4। ওকে, সো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করো কত আসে। স্যার 1.36 গুণন 10 পাওয়ার 6 1.36 10 টু দি পাওয়ার 6। ইউনিট কি হবে বলো তো, ইউনিট কি হবে? স্যার প্যাসকেল। প্যাসকেল, রাইট। সো 1.36 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। এটা আমাদের এ পার্ট হয়ে গেল। দেখি আমরা একটু চেক করে আসি আসলে আমাদের ক্যালকুলেশনের আনসারটা ঠিক হলো কিনা। 1.36 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল। ওকে, এরপর দেখো বি পার্টে কি বলা হয়েছে, টেম্পারেচার বের করতে হবে। সো টেম্পারেচারের সাথে ভলিউমের যে রিলেশন, সেই রিলেশনে চলে যাব। সো ইনিশিয়াল টেম্পারেচার ইনটু ইনিশিয়াল ভলিউম টু দি পাওয়ার কি হবে, একটু আগেই করিয়েছি, বলো কি হবে? ভিআই এর উপরে পাওয়ারটা কি হবে তখন, ভুলে গেছে। স্যার গামা -1। গামা -1 মাথায় রাখবা, এখানে কিন্তু মাথায় না থাকলে ইনস্ট্যান্টলি তুমি 1 মাইনাস গামা করে ফেলতে পারো বা উল্টাপাল্টা করতে পারো। যেটা মনে রেখো, টিআই ভিআই টু দি পাওয়ার গামা -1, এটা হচ্ছে রিলেশন। তাহলে ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু ফাইনাল টিএফ ফাইনাল ভলিউম ভিএফ টু দি পাওয়ার গামা -1। আমাদেরকে কি বের করতে হবে বলো তো? এখানে ইকুয়েশনের মধ্যে কোন প্যারামিটারটা ফাইন্ড আউট করতে হবে? কোন প্যারামিটার ফাইন্ড আউট করা লাগবে? টিএফ, ফাইনাল টেম্পারেচার। টিএফ আমাদেরকে ফাইনাল টেম্পারেচার ফাইন্ড আউট করতে হবে। সো টিএফ ইজ ইকুয়ালস টু টিআই ভিআই টু দি পাওয়ার গামা -1 ডিভাইডেড বাই বিএফ টু দি পাওয়ার গামা -1। সো একইভাবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা টিআই কে আলাদা রেখে এদেরকে হোল টু দি পাওয়ার গামা করে দিতে পারি, যে ভিআই ডিভাইডেড বাই বিএফ এর পাওয়ার কি হবে, হোল টু দি পাওয়ার গামা -1। এখন ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করব, জাস্ট আমাদের এটাই কাজ, ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করব। টিআই ইনিশিয়াল টেম্পারেচার, ভ্যালু দেওয়া কত, 310 কেলভিন। আমি এখানে বসিয়ে দেই 310 কেলভিন ইনটু ভিআই ভলিউম, ইনিশিয়াল ভলিউম এবং ফাইনাল ভলিউম। আমরা তো আগেও করেছি এটা কি, ইনিশিয়াল হচ্ছে 4.3 লিটার আর 0.76 লিটার। এই লিটারকে কনভার্ট করতে হচ্ছে না, যেহেতু রেশিও আকারে চলে আসছে। সো গামা -1, গামার ভ্যালু কত, 1.4। -1 করলে কি হয়ে যাবে, শুধুমাত্র 0.4 থাকবে। এখন ক্যালকুলেশন করো,
কত আসে রেজাল্ট? 620.045 620.045। তো এখানে কিন্তু একটা খুবই ইনফরমেশন আছে। আসলে কি ম্যাথ ক্যালকুলেশন তো অনেকটা যোগ বিয়োগ গুণ ভাগই করেছি, তাই না? আর কিছু ভ্যালু বসিয়েছি, বাট লার্নিংটা কি আসলে? তুমি যে এই প্রবলেমটা করলা, তার লার্নিংটা কি? লার্নিং হচ্ছে, দেখো যখন একটা সিস্টেমকে অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড করবা তখন তার টেম্পারেচার বেড়ে যায়, এটা হচ্ছে তোমার লার্নিং। তোমাকে কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখতে পারলে তাহলে তুমি একটা জিনিস শিখলা মনে করবা। হ্যাঁ, কি হয় যখন কোনো একটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে কম্প্রেস করা হয়, অ্যাডিয়াবেটিক সিস্টেমকে যখন তুমি সংকুচিত করবা তখন কি হয়ে যায়, কি হবে? তখন তার টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। এটাই কিন্তু তোমার লার্নিং। তুমি যে এই যে কিছু হিজিবিজি লিখে কিছু ক্যালকুলেশন করলা, এটা যে কেউ করতে পারবে একবার দেখলে, যে কোনো ক্লাস 4-5 এর বাচ্চাও যদি ভালো করে, কিন্তু সেটা তো সে লার্নিং হলো না, লার্নিং হলো না। তুমি ক্যালকুলেশন হলো ওকে, এভরিথিং ক্যালকুলেশন তো লার্নিং। আর লার্নিং বলতেছি না, কিন্তু এই লার্নিং তো তুমি অলরেডি এসএসসি 4, 5, 6, 7, 8, 9, 10 এ ধরনের অ্যালজেব্রা ক্যালকুলেশন সব করা সব শেষ। এটা তো তাহলে তোমার নতুন কি লার্নিং হলো? নতুন লার্নিং হলো এটাই যে তুমি যখন কোনো একটা অ্যাডিয়াবেটিক সিস্টেমকে কম্প্রেস করবা তখন কি হয়, তার টেম্পারেচার বেড়ে যায়। তখন কি হয়, তার প্রেসার কি হয়, প্রেসারও বেড়ে যায়। এইটাই হলো তোমার লার্নিং। বুঝা গেল? জি স্যার। স্যার টেম্পারেচারটা কি দ্বিগুণ হবে মানে সব সময়? সবসময় দ্বিগুণ হবে, সবসময় দ্বিগুণ হবে তা না, সবসময় দ্বিগুণ হবে তা না। এই ক্ষেত্রে হয়েছে, কিন্তু সবসময় যে দ্বিগুণ হবে তা না। এটা কন্ডিশনের উপর, কত ভলিউম বেড়েছে, কত প্রেসার ছিল, এগুলোর উপর ডিপেন্ড করে। বা কোন গ্যাস নিয়েছো, তুমি কি মনোঅ্যাটমিক না ডায়াটমিক না পলিঅ্যাটমিক নিচ্ছো, তার উপরও ডিপেন্ড করে। ওকে জি স্যার। স্যার সো এখানে আমাদের এটাই আসছে 620, তোমাদের 620 পার্স। ওকে গুড, এটা ওই অ্যাকুরেট ভ্যালু। তো 620.045 কেলভিন। তো কার কি কোনো ডাউট আছে কিনা বলো? যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? তাহলে নেক্সট লাস্ট প্রবলেমে চলে যাই আমরা। আর একটা প্রবলেম সলভ করলে আশা করি আমাদের 8 নম্বর লেকচার পর্যন্ত শেষ হবে, এবং 5 থেকে 8, 5, 6, 7, 8 এই চারটার উপরে টুয়েসডেতে, সানডে একদিন সময় আছে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে সানডেতে নক করতে পারবা। সারাদিন বাসায় বসে থাকবো, আশা করি বাইরে যাওয়ার কোনো চান্স নেই। আর অন্য সময় তো কনসাল্টিং টাইমে, যে কোনো সময় আসলে আলটিমেটলি 24 আওয়ার্সই কনসাল্টিং টাইম। এখন তো বাইরে যাওয়া হয় না, যেহেতু অল টাইম বাসায় থাকি, সো অল টাইমই কনসাল্টিং। সো এটা হচ্ছে লাস্ট প্রবলেম। স্যার হ্যাঁ বলো। স্যার ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হয়। আবার 273.15 কি যোগ করতে হয়? না 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 না, ওইটা যোগ করতে হয় না। ওইটাকে বলা হয় হচ্ছে ট্রিপল পয়েন্ট। 273.15 কে এই কেলভিন টেম্পারেচার কে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, ওয়াটারের ট্রিপল পয়েন্ট। বুঝতে পেরেছো? জি স্যার, এটা কি আমাদের ম্যাথে ইউজ হবে? না, 273 দিয়ে প্লাস করলেই হবে। তুমি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিন নিতে চাও তাহলে 273 দিয়ে প্লাস করলেই হবে। এটা 1.15 নিতে হবে না। ওকে স্যার। আচ্ছা দেখো, আমাদের লাস্ট এই প্রবলেমটা, আমরা যে লাস্ট ইকুয়েশনটা শিখেছি আসলে সেই ইকুয়েশন রিলেটেড। এটা কি বলেছে দেখো, অ্যান আইডিয়াল ডায়াটমিক গ্যাস প্রথমেই